হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব অ্যাকাউন্টেন্সের একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কোম্পানি অ্যাকাউন্টস নিয়ে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা যেমন ক্লাস 12-এ আছে, ঠিক তার পাশাপাশি কলেজে বিকম অনার্স এবং জেনারেল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বিকম অনার্স এবং জেনারেলে সেটা 5th সেমিস্টারে আছে। তো এই কোম্পানি অ্যাকাউন্টসটা জানা খুবই জরুরি। গ্র্যাজুয়েশনে একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটার নাম হচ্ছে কর্পোরেট অ্যাকাউন্টিং, যেখানে কিনা পুরোপুরি কোম্পানি বেস। ঠিক আছে, তো এই কোম্পানি সম্পর্কে ডিটেলস কনসেপ্ট না জানলে গ্র্যাজুয়েশনে অঙ্ক করতে খুবই অসুবিধা হবে। এখানে যেমন ক্লাস 12-এ তোমাদের কোম্পানি অ্যাকাউন্টস এর একটা চ্যাপ্টার আছে, ওখানে তোমরা অনেকগুলো চ্যাপ্টারই পেয়ে যাবে। তো যাই হোক, চ্যাপ্টারটার নাম লিখি কোম্পানি অ্যাকাউন্টস। চ্যাপ্টারটার নাম কি লিখলাম? কোম্পানি অ্যাকাউন্টস। কেউ 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 এই চ্যাপ্টারটাকে বলে থাকে ইস্যু অফ শেয়ার্স। ঠিক আছে, ইস্যু অফ শেয়ার্স। ঠিক আছে, কেউ কেউ এই চ্যাপ্টারটার নাম দিয়েছে ইস্যু অফ শেয়ার্স। বা তোমরা তোমাদের যে বই খুলবে, বই খুলে যে ইন্ডেক্স থাকবে, সেখানে চ্যাপ্টারটার নাম কি লেখা থাকবে? লেখা থাকতে পারে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। কি লেখা থাকতে পারে? অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। তো এই কোম্পানি অ্যাকাউন্ট যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা যে কি নিউমেরিক্যাল আসবে, অর্থাৎ কি কি অঙ্ক সেটা জানার আগে কোম্পানি অ্যাকাউন্ট সম্পর্কে বেসিক যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা জেনে নিই। আর একটা কথা বলে দিই, এই চ্যাপ্টার নিয়ে দেখা গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট খুবই ভয় পায়। ঠিক আছে, এই চ্যাপ্টারে বেশ কিছু জার্নাল আছে, সেই জার্নালগুলো অনেকে মুখস্থ করে, তো অনেকের অঙ্কগুলো করতে খুবই অসুবিধা হয়, বা অনেকে দেখা গেছে এই চ্যাপ্টার দিয়ে অঙ্কের সঙ্গে থিওরি অর আসে, অঙ্কটাকে অ্যাভয়েড করে যায়, থিওরির দিকে ফোকাস করে। তো ক্লাস 12-এর স্টুডেন্টদের বলছি, যারা থিওরিতে ফোকাস করছে তারা খুবই ভুল করবে, কারণ গ্র্যাজুয়েশন ওঠাতে এই চ্যাপ্টার অঙ্ক করতেই হবে, তখন তারা প্রবলেমে পড়ে যায়। তো সব দিক চিন্তা ভাবনা করে অঙ্কটা করার আগে, অঙ্ক তো তোমরা করবে, অঙ্কটা করার আগে এই চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা জানা তোমাদের খুবই জরুরি। তো যাই হোক, প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করি ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। কি লিখছি? ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। তোমরা ক্লাস 11-এ বিএসটিতে পড়েছিলে ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন, মানে বিজনেস অর্গানাইজেশনে কি কি ফর্ম আছে। দেখো, বেসিক্যালি বিজনেস অর্গানাইজেশন অনেকগুলো ফর্মই আছে। বেসিক্যালি যে 3টে ফর্ম নিয়ে আলোচনা করবো, যেটা আমাদের নিউমেরিক্যাল করতে কাজে লাগে। এক তো তোমার সোল প্রপার্টিশিপ বিজনেস, এর বাংলা হচ্ছে এক মালিকানা কারবার, যেটা তোমরা ক্লাস 11-এ যে অ্যাকাউন্টস করছো পুরোটাই সোল প্রপার্টিশিপ বিজনেসের ওপর। 2 নম্বর হয় পার্টনারশিপ বিজনেস। এই যে আমরা কোম্পানি অ্যাকাউন্ট ধরলাম, কোম্পানি অ্যাকাউন্টসের আগে যতগুলো অ্যাকাউন্টসের ক্লাস নিয়ে আলোচনা করেছি সব পার্টনারশিপ নিয়ে। ঠিক আছে, আর 3 নম্বর তো তোমার কোম্পানি। তো দেখো, 1 নম্বর লিখি একটা একটা করে। প্রথমে লিখছি সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। কি লিখছি? সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। কেউ কেউ এটাকে বলে প্রোপ্রাইটারশিপ বিজনেস। ঠিক আছে, কেউ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস বলে, তো কেউ প্রোপ্রাইটারশিপ বিজনেস বলে। এটার মানে হচ্ছে এক মালিকানা কারবার। ঠিক আছে, এক মালিকানা কারবার কি? যেই বিজনেসে একজন মাত্র ওনার থাকবে। ঠিক আছে, কজন ওনার থাকবে? সিঙ্গেল ওনার। যেই বিজনেসে একজন মাত্র ওনার থাকবে সেটাই হচ্ছে তোমার সোল প্রপার্টিশিপ বিজনেস। মানে একজন ওনার, মানে বিজনেসের রিস্কও নেবে একজন, যে ওনার সেই রিস্ক নেবে, বিজনেসে যা প্রফিট হবে সেই প্রফিট ওই একজন ওনারই নেবে, আর লস হলে ওকেই বিয়ার করতে হবে। ঠিক আছে, আর ক্যাপিটালটা ও একাই দেবে। ঠিক আছে, এবং ম্যানেজমেন্ট এর সমস্ত যে দায়িত্ব সব ওকেই বিয়ার করতে হবে। এটা হচ্ছে সোল প্রপার্টিশিপ বিজনেস। এটা তোমরা ক্লাস 11-এ বিএসটিতে পড়েছিলে। আচ্ছা, তো বিজনেসটাকে যদি গ্রো করতে যায়, বিজনেসটাকে আরেকটু বড় করতে যায়, তাহলে সোল প্রপার্টিশিপ বিজনেস নিশ্চয়ই চলবে না। তখন কি চলে আসে? নেক্সট কনসেপ্ট, পার্টনারশিপ বিজনেস। কি চলে আসে? পার্টনারশিপ বিজনেস। তো পার্টনারশিপ বিজনেসে তোমরা কি দেখেছিলে? ঠিক আছে, মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 20। ঠিক আছে, এই বিজনেসে ওনার কেমন ছিল? মিনিমাম 2 জন। ঠিক আছে, এই বিজনেসে মিনিমাম 2 জন থাকবে, কিন্তু ম্যাক্সিমাম 20 জন। যদিও ব্যাংকিং বিজনেস সেটা কত ছিল? 10 জন ছিল। ঠিক আছে, এই কজন পার্টনার বা এই কজন ওনার মিলে বিজনেসটা করতো। সেক্ষেত্রে কি হতো? ম্যানেজমেন্টটা আর একটু ভালো হতো, ক্যাপিটালটাও আর একটু বেড়ে যেত। ঠিক আছে, আর প্রফিটটা ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যেত।
তো এই ছিল, কিন্তু তারপরেও যদি বিজনেসটাকে আরো বড় করতে চায়, বিজনেসটাকে আরো বড় করতে চায়, তোমার মনে হলো স্যার আরো যে বিজনেসটা বড় করবো সেটা কি ধরনের বিজনেস? ধরো কেউ ধরো ইলেকট্রিসিটি কোম্পানি খুলতে চায়, ঠিক আছে, বা কেউ ধরো রেলের প্রজেক্ট তৈরি করতে চায়, কেউ মেট্রো প্রজেক্ট তৈরি করতে চায়, বা কেউ ধরো কোনো কনস্ট্রাকশন বিজনেসে লিপ্ত হতে চায়, কনস্ট্রাকশন তোমরা দেখতে পাচ্ছ বড় বড় উড়াল পুল হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, এই সমস্ত কাজে লিপ্ত হতে চায়। তাহলে সেই সমস্ত কাজে লিপ্ত হতে গেলে নিশ্চয়ই এই 2 থেকে 20 জন পার্টনার মিলে বা 2 থেকে 20 জন ওনার মিলে বিজনেস করলে চলবে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আরো 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 অনেক লোক লাগবে, ঠিক আছে। তো তো যেই বিজনেসে প্রচুর লোক থাকে, ঠিক আছে, যেই লোকটা আমরা আনলিমিটেড বলতে পারি, ঠিক আছে, তো সেই বিজনেসটাকেই বলা হয় কোম্পানি। তো 3 নম্বর কি হচ্ছে, 3 নম্বর যে অর্গানাইজেশন সেটা হচ্ছে কোম্পানি। এখন এই কোম্পানিটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, এটাকে লিখছি কোম্পানি। ব্র্যাকেটে লেখো ইট ইজ ফর্ম অফ বিজনেস এন্টিটি। ইট ইজ ফর্ম অফ বিজনেস এন্টিটি। মানে আমাদের যে বিজনেস এন্টিটি আছে এটা একটা ফর্ম, ঠিক আছে। তো তো এবার যদি আমরা ওনারের কথা বলি, ওনার মানে বুঝতেই পারছো, ওনার ওনার মানে যে মালিকের কথা বলছি। যদি ওনারের কথা বলি, যখন আমরা সোল প্রপার্টিশিপ বিজনেস করতাম, সোল প্রপার্টিশিপ বিজনেসে কত ছিল, একজন ওনার ছিল। এরপরে যখন আসছিলাম পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেসে কজন ওনার থাকতো, মিনিমাম 2 জন ওনার থাকতো। একজন ওনার ছিল, 2 জন ওনার। এবার আমরা চাইছি কি বিজনেসটাকে খুব বড় করতে হয়, বিশাল বড় বিজনেস করতে চাই। ধরো আমি ধরো কোনো কনস্ট্রাকশন বিজনেসে লিপ্ত হই, তখন নিশ্চয়ই এই সোল প্রপার্টিশিপ বিজনেস মতন একজন আর পার্টনারশিপ বিজনেসের মতন 2 জন বা 2 থেকে 20 জন এতজন মিলে আমার নিশ্চয়ই কনস্ট্রাকশন বিজনেস করতে হবে, সেখানে আমার আরো অনেক লোক লাগবে, ঠিক আছে। লোক মানে এখানে ওনারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এবার তোমরা বললে, স্যার কতজন লোক লাগবে? যে এত লোক লাগবে না, আমরা বলতে পারছি না কত লোক লাগবে, আনলিমিটেড বলতে পারো, ঠিক আছে। ধরো এরকম লোক নিচ্ছি, তোমরা বলতে পারো কতজন লোক, আমি ডট ডট দিয়ে দিলাম, কেন অনেক লোক আছে এরকম ভাবে, ঠিক আছে। তো বা আমি এখানে লিখে দিলাম, দেখো কি লিখলাম, নো লিমিট, ঠিক আছে। তো তো এতজন মিলে যে বিজনেস শুরু করছে, এই এতজন মিলে, প্রথমে বলেছিলাম সোল প্রোডাকশন বিজনেসে একজন, পার্টনারশিপ বিজনেস 2 থেকে 20 জন, তারপরেও আর আমি বিজনেসটা এতটাই বড় করতে চাই যেখানে প্রচুর লোক লাগবে, প্রচুর ওনার লাগবে, প্রচুর মালিক লাগবে, ঠিক আছে। তো তো এবার কতজন মালিক লাগবে, যেই মালিকের কোনো লিমিট নেই, নো লিমিট, দেখো লিখে দিয়েছি, ঠিক আছে। আর সেই বিজনেসটাই হচ্ছে তোমার কোম্পানি। এবার তোমাদের মনে প্রশ্ন হলো, স্যার আমিও তাহলে মালিক হতে চাই, আমিও তাহলে কোনো কোম্পানির একটা মালিক হতে চাই। তখন তোমরা বললে কি করে মালিক হওয়া যায় কোনো কোম্পানির? তখন দেখো আমি কি বললাম, তোমরা যখন সোল প্রপারেটিভ বিজনেস করেছিলে, মানে এক মালিকানা কারবার, তুমি যখন আজকে যদি কোনো একটা গ্রসারি শপ বা মুদিখানা দোকান খোলো, তাহলে তোমাকে সেই বিজনেসের ক্যাপিটাল তোমাকেই নিয়ে আসতে হবে, ঠিক আছে। তুমি পার্টনারশিপ বিজনেস খোলো, তোমরা 2 জন বা 3 জন পার্টনার মিলে কোনো পার্টনারশিপ বিজনেস খোলো, তাহলে তোমাদের পার্টনারদের সেই বিজনেসের ক্যাপিটাল নিয়ে আসতে হবে। তো কোম্পানিও কিছু উল্টোটা কিছু নয়, কোম্পানির ক্ষেত্রেও তাই। কোম্পানির ক্ষেত্রে যারা কোম্পানির মালিক হতে চায় তাদেরকে কোম্পানিতে ক্যাপিটাল নিয়ে আসতে হয়, ঠিক আছে। তো তো এই যে ওনার আছে, ঠিক আছে, এই যে ওনার আছে, এরা কোম্পানিতে ক্যাপিটাল নিয়ে আসবে, ঠিক আছে, এরা কোম্পানিতে ক্যাপিটাল নিয়ে আসবে। আর কোম্পানিতে ক্যাপিটাল নিয়ে আসলে কি বলে, এদেরকে বলে শেয়ার হোল্ডার। দেখো ভালো করে শুনে নাও, শেয়ার হোল্ডার। এই ওনাররা যখন এই কোম্পানিতে বা এই বিজনেসে ক্যাপিটাল নিয়ে এসছে বা নিয়ে আসছে, সেটাকে বলা হয়, কারা নিয়ে আসছে, ওনাররা নিয়ে আসছে ক্যাপিটাল, তাই এই ওনারদের বলা হয় শেয়ার হোল্ডার। তার মানে তোমরা কি বুঝতে পারলে, কোম্পানির ক্ষেত্রে যারা ওনার, কোম্পানির মালিকদের আমরা কি বলি, শেয়ার হোল্ডারটা মাথায় রাখবে, কোম্পানির মালিকদের আমরা শেয়ার হোল্ডার বলি। পার্টনারশিপ বিজনেসে মালিকদের কি বলা হতো, পার্টনার্স বলা হতো, ঠিক আছে। তো সোল প্রপারেটিভ বিজনেসে মালিককে কি বলা হতো, প্রোপ্রাইটার বলা হতো। তেমনি কোম্পানি বিজনেসে মালিকদের কি বলা হয়, শেয়ার হোল্ডার। তো এটা তোমরা বুঝতে পারলে। তার মানে কেউ যদি কোনো কোম্পানি শেয়ার কিনতে তাহলে কোম্পানিতে ক্যাপিটাল নিয়ে আসতে হবে। এবার তোমরা বলে, স্যার ক্যাপিটালটা কিভাবে নিয়ে আসবো? দেখো ক্যাপিটালটা কিভাবে নিয়ে আসবে,
দেখো, কোম্পানির মালিক হতে গেলে কোম্পানি তো ক্যাপিটাল নিয়ে আসতে হবে। এবার কোম্পানির ক্যাপিটালটা কিভাবে নিয়ে আসবে সেটা আমি তোমাদের বলছি। কোম্পানির ভিতর অনেক কাগজ আছে, পেপার আছে, অনেক পেপার আছে। এই পেপারগুলো যারা কিনবে, এই পেপারগুলো যারা কিনবে, ঠিক আছে, এই পেপারগুলো যারা কিনবে তারাই হয়ে যাবে কোম্পানির মালিক। এই পেপারগুলো কিনতে হবে। কোম্পানির মালিক হতে গেলে তোমাকে এই পেপারগুলো কিনতে হবে। এবার দেখো, এই পেপারগুলো সম্পর্কে তোমাকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। ধরো এটা একটা পেপার, এই পেপারটাকে আমরা কি বলি? শেয়ার। এই পেপারটাকে আমরা কি বলি? এই পেপারটাকে আমরা বলি শেয়ার, ঠিক আছে তো? বা কেউ 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 এই পেপারটাকে কি বলে? শেয়ার বলে। তো কেউ কেউ এই শেয়ারটাকে কি বলে থাকে? শেয়ার সার্টিফিকেট। কি বলে থাকে? শেয়ার সার্টিফিকেট। তো এই কোম্পানির শেয়ার যারা কিনবে বা যে কিনবে তার নাম লেখা থাকবে এখানে, ঠিক আছে? তো শেয়ারে তার নাম লেখা থাকবে, ঠিক আছে, তার অ্যাড্রেস দেওয়া থাকবে। ঠিক আছে তো? এবার এখানে কিছু লেখা থাকবে। কি লেখা থাকবে? মিস্টার এক্স বা মিস্টার ওয়াই যে শেয়ার কিনেছে, সে আমার কোম্পানির এতগুলো শেয়ার কিনেছে, এতগুলো শেয়ার কিনেছে, এটা লেখা থাকবে। লিখে লাস্টে দেখবে লেখা থাকবে সাইন এবং স্ট্যাম্প। ঠিক আছে, সাইন সাইন এবং স্ট্যাম্প মানে একটা কোম্পানির একটা সিলমোহর লাগানো থাকবে। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার এক একটা কোম্পানি, এই এই যে কোম্পানির কথা বলছেন, এই কোম্পানির একটা শেয়ারের দাম কত? দেখো, এই কোম্পানির একটা শেয়ারের দাম কত কেমন? তোমরা যখন কোনো খাতা বইয়ের দোকান বা কোনো গ্রসারি শপ বা স্টেশনারি দোকানে যখন তোমরা কোনো কপি কিনতে যাও বা খাতা কিনতে যাও, তখন খাতাটা দেখে তোমাদের পছন্দ হলো, তোমরা দোকানে গিয়ে তো বলো এই খাতাটার দাম কত। তো তখন কি করে দোকানদার? যে রেজিস্টার আছে বা কপি আছে, কপিটা উল্টে দেয়, উল্টে দেখে যে কপিটার দাম কত লেখা আছে, ঠিক আছে, লেখা থাকে যে এমআরপি 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা, তখন বলে যে এই খাতাটার দাম এত। ঠিক আছে, এমআরপি কি? এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ঠিক আছে তো? তো তেমনি কোম্পানিরও এই এক একটা পেপারের গায়ে লেখা থাকবে যে এক একটা শেয়ারের মূল্য কত, ঠিক আছে তো? তো লেখা আছে, ধরো প্রিন্ট করা আছে কত? প্রিন্ট করা আছে 10 টাকা। কত করা আছে? প্রিন্ট 10 টাকা, মানে একটা শেয়ারের দাম 10 টাকা। এইবার ধরো মিস্টার এক্স বলে, ধরো আমি তোমার কোম্পানির শেয়ার কিনতে চাই, মানে এই কোম্পানির শেয়ার কিনতে চাই। মিস্টার এক্স আসলো, তো মিস্টার এক্স কে কোম্পানি বললো দাও 10 টাকা দাও, আমি তোমাকে একটা শেয়ার দিয়ে দিচ্ছি। তো এই যে এই এক একটা কাগজগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কি? এইগুলোকে বলে শেয়ার। এইগুলোকে বলে শেয়ার। এই এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট যে এক একটা কাগজ, এইগুলোকে বলে শেয়ার। এবার ধরো এক্স এর পর ধরো মিস্টার ওয়াই আসলো। মিস্টার ওয়াই কোম্পানিকে গিয়ে বললো যে আমি তোমার কোম্পানির মালিক হতে চাই। তখন এই কোম্পানি থেকে বললো তুমি কতগুলো শেয়ার কিনতে চাও, ঠিক আছে তো? মানে তুমি যদি কোনো কোম্পানির শেয়ার, তোমাকে সেই কোম্পানির শেয়ার কিনতে হবে, ঠিক আছে তো? তুমি যদি কোনো কোম্পানির মালিক হতে চাও, তাহলে তো তোমাকে সেই কোম্পানির শেয়ার কিনতে হবে। শেয়ার মানে এই পেপারগুলো বা কাগজগুলো কিনতে হবে। তখন কোম্পানি থেকে বলছে তুমি কতগুলো কাগজ বা কতগুলো পেপার কিনতে চাই? বলছে আমি 100টা পেপার কিনতে চাই বা 100টা শেয়ার কিনতে চাই। তাহলে তখন বললো তুমি 100 × 10 1,000 টাকা দিয়ে দাও, তুমি এই কোম্পানির মালিক হয়ে যাবে। এবার ধরো জেড জেড এসে বললো আমাকে তোমার কোম্পানি 5,000টা শেয়ার দাও। তখন কোম্পানি বলে 5,000 × 10 50,000 টাকা দাও, তুমি এই কোম্পানির মালিক হয়ে যাবে। তাহলে একটা সময় পর কি দেখবে? তো লোক আসছে শেয়ার কিনছে, টাকা দিচ্ছে। মানে একটা সময় পর দেখবে কি কোম্পানিতে, মানে বিভিন্ন মানুষ আসছে, কোম্পানিতে বিভিন্ন মানুষ আসছে, ওরা বলছে আমাদের এতগুলো করে শেয়ার লাগবে, ঠিক আছে, ওরা শেয়ার নিচ্ছে, তার বদলে টাকা দিচ্ছে। তাহলে একটা সময় পর কোম্পানিতে প্রচুর পরিমাণ টাকা জমা হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর টাকা জমা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কোনো একটা কোম্পানির ক্যাপিটাল তৈরি হয়, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলে তো কোম্পানির ক্যাপিটালটা কিভাবে তৈরি হচ্ছে। তো এই কোম্পানি যে আছে, কোম্পানির বাইরে ওরা একটা চেয়ার টেবিল নিয়ে বসেছে। এবার সমস্ত লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। তো এক একজন লোক এক এক রকম ডিমান্ড করছে, বলছে আমার এতগুলো শেয়ার লাগবে, ও বলছে আমার এতগুলো শেয়ার লাগবে, ও বলছে আমার এতগুলো শেয়ার লাগছে। যার যে কটা শেয়ার লাগছে, এমন নয় যে একজন ব্যক্তি একটাই শেয়ার কিনতে পারে। একজন ব্যক্তি 100টা কিনতে পারে, কেউ 10,000টা কিনতে পারে, কেউ 20,000টা শেয়ার কিনতে পারে। বিভিন্ন শেয়ার তারা বলছে, কারোর ধরো 50,000টা শেয়ার লাগবে, 50,000টা শেয়ার 10 টাকা 5 লাখ টাকা দিচ্ছে, শেয়ার নিয়ে চলে যায়। তাহলে একটা সময় পর কোম্পানিতে প্রচুর টাকা জমে গেছে। এইটাই হচ্ছে কোম্পানির ক্যাপিটাল। তো আশা করি এত অবধি বুঝতে পেরেছি কোম্পানির ক্যাপিটালটা কি করে জোগাড় করছে। আর একটা কথা বলতেই পারি, এই যে এই শেয়ারগুলো যারা কিনছে তারাই তো কোম্পানির মালিক, ঠিক আছে? এই শেয়ারগুলো যারা কিনছে তারা তো কোম্পানির মালিক। আর আর কোম্পানির মালিককে আমরা কি বলি? শেয়ার হোল্ডার বলি, যেটা আগেও বলেছি। এইবার দেখো, তোমাদের মনে একটা কোশ্চেন হবে যে কোম্পানিটা চালাবে কারা? কোম্পানিটা চালাবে কারা? দেখো, সোল প্রপার্টিশিপ বিজনেস যখন এক মালিকানা কারবার তোমরা করেছিলে, তখন সেই কোম্পানিটা বা সেই বিজনেসটা চালাতো কারা? যে এই বিজনেসটা চালু করেছিল সেই চালাতো। পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা বিজনেস চালাতো। এবার কোম্পানির ক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন হবে, তাহলে স্যার কোম্পানির ক্ষেত্রে নিশ্চয়ই এই যে এতজন যে মালিক, এই মালিকরাই কোম্পানি চালাবে?
তোমরা একটা জিনিস ভাবার চেষ্টা করো, এরা যদি কোম্পানি চালায় তাহলে কোম্পানির কি হতে পারে। ধরো এরা কোম্পানির মালিক, এরা যখনই শেয়ার কিনে নিল, ওরা কোম্পানির মালিক হয়ে গেল। ওরা পরের দিন সকালবেলায় কোম্পানির বাইরে চলে গেল, সিকিউরিটি গার্ডকে গিয়ে বললো যাও দরজা খোলো, আমরা কোম্পানির মালিক, আমরা এসছি। তখন সিকিউরিটি গার্ড দরজা খুলে দিল, তখন লোকের পর লোক, ভাবো কতজন লোক আসলো কোম্পানির বাইরে, সব লাইন দিয়ে লোক ঢুকছে কোম্পানির ভিতরে, লাখ লাখ কোটি কোটি লোক ঢুকছে। তো এইভাবে দল ভেদে কোম্পানির ভিতর সব ঢুকছে। তখন ধরো কেউ জিজ্ঞাসা করলো এরা কেন কোম্পানির ভিতর ঢুকছে, কেন বলছে এরা কোম্পানির মালিক তাই কোম্পানির ভিতর ঢুকছে। তো এইভাবে ভাবো কোম্পানিটা কতদিন চলতে পারে, ঠিক আছে। কোম্পানি কতদিন, কি বাবা একদিনও চলবে না কোম্পানি, 10 মিনিটের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো তাহলে এখন তোমাদের প্রশ্ন হলো স্যার কোম্পানিটা তাহলে চলবে কি করে। দেখো কোম্পানিটা কিভাবে চলবে, দেখো কোম্পানি এইভাবে চলবে না। কোম্পানি চালানোর এক ধরনের ধরন, সেই ধরনটা কি, ঠিক যেইভাবে আমাদের দেশটা চলে, ঠিক আছে। আমি বলছি দেশটা আমার, আমি এই আমি এই দেশের সিটিজেন, ঠিক আছে। দেশ আমার মতো চলবে। দেশ চালানোর একটা ধরন আছে। ধরনটা কি, গভর্নমেন্ট বলে ইলেকশন করো, ইলেকশন করে জনপ্রতিনিধি বেছে নাও, যাকে আমরা বলি লিডার। আর এই লিডার ইলেকশনে জিতে দেশ চালাবে। ঠিক তেমনই কোম্পানির ভিতরে যে শেয়ার হোল্ডাররা আছে, ঠিক আছে, এরা বেশ কিছু ট্যালেন্টেড এডুকেটেড কিছু পার্সনকে বেছে নেবে, বেছে নিয়ে তাদেরকে ভোটে দাঁড় করাবে, ঠিক আছে। ভোটে দাঁড় করাবে মানে ইলেকশনে দাঁড় করাবে, ঠিক আছে। ইলেকশনে দাঁড় করাবে এবং এদের মধ্যে যে ইলেক্ট হবে, যে বা যারা ইলেক্ট হবে তারাই হচ্ছে কোম্পানি চালাবে। এদেরকে কি বলে, এদেরকে বলা হয় ডিরেক্টর, এদেরকে বলা হয় ডিরেক্টর। যেমন তোমরা যদি টাটা কোম্পানির কথা বলো, তেমনি টাটা কোম্পানির ডিরেক্টর রতন টাটা, তেমনি ধরো রিলায়েন্স কোম্পানির ডিরেক্টরের কথা বলো আম্বানি, ঠিক আছে। তো এরা কিন্তু, এই যে এদেরকে, ধরো আমি টাটা কোম্পানির কথা বলি, যে রতন টাটা যে ডিরেক্টর, তার মানে কি এই টাটা কোম্পানির শেয়ার হোল্ডাররা ভোট দিয়ে রতন টাটাকে জিতিয়ে এনেছে, ঠিক আছে। তো সুতরাং এই জিনিসটা তোমাদের মাথায় ঢুকলো। এইবার দেখো তোমাদের মনে কোশ্চেন হবে যে আচ্ছা স্যার বিজনেসে তো একটা সময় পর প্রচুর লাখ লাখ কোটি টাকা জমা পড়বে, ঠিক আছে। এই কোটি কোটি টাকা সব দেশ তো দেখাশোনা করবে কে, এই ডিরেক্টর দেখাশোনা করবে। ডিরেক্টর যদি সব টাকা নিয়ে চলে যায়, দেখো এরকম কখনো হবে না, এই কাজটা কখনোই করবে না, কেননা আমাদের দেশে একটা আইন বলে কিছু আছে। সেটা কি, তোমরা আগে দেখেছিলে পার্টনারশিপে প্রচুর ঝামেলা বাঁধতো, এই ঝামেলাগুলোকে মেটানোর জন্য কে এসেছিল, দেশের গভর্নমেন্ট, দেশের সরকার এসেছিল, ঠিক আছে। তোমরা পড়েছিলে যে পার্টনারশিপ অ্যাক্ট পড়েছিলে, তো পার্টনারশিপ অ্যাক্ট 1932, যত ঝামেলা হতো সব ঝামেলাগুলো কোর্টে নিয়ে যাওয়া হতো, সমস্ত ঝামেলাগুলো মীমাংসা হয়ে যেত পার্টনারশিপ অ্যাক্ট 1932-তে। তেমনি এখানে যদি তোমাদের মনে হয় কোম্পানিতে কোনো রকমের ঝামেলা হবে, ডিরেক্টর আমাদের টাকা পয়সা সব নিয়ে চলে যাবে, এরকম যদি হয়, এরকম ভাবনার কিছু নেই। তার জন্য গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের জন্য একটা আইন তৈরি করেছে। সেই আইনটা কি, কোম্পানি অ্যাক্ট 1956। তাহলে কোম্পানি অ্যাক্ট কত সালে তৈরি হয়েছে, 1956-এ। তো ডিরেক্টর যা ভুলভ্রান্তি করবে সব কোম্পানি অ্যাক্ট যে 1956 আছে, তার মানে কি তোমরা বুঝতেই পারলে। যেমন আমি যদি একটা দেশের কথা বলি, তো দেশের কোনো যে জনপ্রতিনিধি, ঠিক আছে, তারা যদি এমএলএ এমপি এরা যদি ভালো করে দেশ চালাতে না পারে, তাহলে আমাদের পাবলিকের হাতে অনেক পাওয়ার আছে, তারা তাদেরকে ভোট দেবে না, পরের বার অন্য কোনো পার্টিকে নিয়ে আসবে, ঠিক আছে। তো ঠিক তেমনি এই শেয়ার হোল্ডাররা কোনো ডিরেক্টরকে তো সিলেক্ট করেছিল, সে যদি বাজে কাজ করে, সে যদি ঠিকঠাক করে কোম্পানি চালাতে না পারে, তাহলে তাকে পরের বার ভোটে যেতে হবে না, তাকে অন্য ডিরেক্টর নিয়ে আসবে। তো এই কারণের জন্য ওরা এই কাজটা করবে না, ঠিক আছে। ওরা কোম্পানিটা, ওদের দায়িত্ব আছে কোম্পানিটা খুব ভালো মতো চালানোর। আচ্ছা এবার যদি বলি এই কোম্পানি একটা 1956, বর্তমানে নতুন কোম্পানি এক চালু হয়েছে, বর্তমানে নতুন কোম্পানি এক চালু হয়েছে, যেটাকে বলে লেটেস্ট, ঠিক আছে, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে। সেটা কত, 2013। এবার দেখো তোমাদের একটা কথা বলে দিই, এরা তো কোম্পানির ওনার। সাপোজ একটা উদাহরণ দিলাম, এই ব্যক্তিটা ধরো মারা গেল, ঠিক আছে, কোনো কারণে এই ব্যক্তিটা মারা গেল, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, এই ব্যক্তিটা যদি মারা যায়, তাহলে এর যে শেয়ারটা আছে, এই শেয়ারটা তার ফ্যামিলির মেম্বারকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আবার ধরো এরকমও ধরো হতে পারে, সিচুয়েশন দাঁড়াতে পারে, ধরো এই পার্সনটা ও মনে করছে যে এই কোম্পানিতে ও আর মালিকানা থাকতে চায় না, সেক্ষেত্রে কি করবে, ওর শেয়ারটা ও কাউকে বেচে দিতে পারে। তাহলে জিনিসটা বুঝতে পারলে। এইবার কোম্পানির একটা ডেফিনেশন লেখায়, আমরা যখন পার্টনারশিপ অ্যাক্ট করেছিলাম, পার্টনারশিপ অ্যাক্টের একটা ডেফিনেশন ছিল, কোম্পানি অ্যাক্টে সেইভাবে কোনো ডেফিনেশন তুলে ধরতে পারেনি। তবে কোম্পানি জিনিসটা কি এটা বোঝানোর জন্য বেশ কিছু বিশেষজ্ঞরা, ঠিক আছে, তাদের কিছু মতামত পোষণ করেছে, সেরকমই একজনের মত দেবো, তোমাদের সামনে তুলে ধরবো।
সেটা হচ্ছে প্রফেসর হ্যানি। প্রফেসর হ্যানি কি বলেছিল সেই কথাটা এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো লেখো তোমরা, কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন। কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন। কোম্পানি ইজ অ্যান artificial person created by law having separate legal entity তাহলে কি লিখলাম, কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই ল হ্যাভিং সেপারেট লিগাল এন্টিটি উইথ আ পারপেচুয়াল সাকসেশন and a common seal তো কি বলেছে, কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন। দেখো আর্টিফিশিয়াল পার্সন কেন বললাম, আমরা হচ্ছে ঈশ্বর প্রদত্ত, ঠিক আছে, ঈশ্বরের দান আমরা, কিন্তু কোম্পানি কিন্তু কোনো ঈশ্বরের দান না, কোম্পানি হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন, মানে বলতে পারো এটা একটা কৃত্রিম ব্যক্তি, ঠিক আছে। তো ক্রিয়েটেড বাই ল, তা কোম্পানিটা কারা তৈরি করে, কোম্পানিটা হচ্ছে ল তৈরি করে, ঠিক আছে। তো মানে আর বলছে কি হ্যাভিং সেপারেট লিগাল এন্টিটি, লিগাল এন্টিটিটা সেপারেট, ঠিক আছে, উইথ আ পারপিচুয়াল সাকসেশন অ্যান্ড আ কমন সিল। পারপিচুয়াল সাকসেশন মানে কোম্পানিটা লাইফ টাইম ধরে চলবে, ঠিক আছে। তো কোম্পানি কখনো মরবে না, বলতে পারো না কোম্পানি কখনো মরবে, মানে কোম্পানি কখনো যে উঠে যাবে এটা কোনো বলতে পারো না, ঠিক আছে, কোম্পানি লাইফ টাইম ধরে চলবে। তাই তো বলছিলাম যে কিছুক্ষণ আগে বললাম, কোনো একজন ওনার মানে শেয়ার হোল্ডার, কোনো একজন যদি শেয়ার হোল্ডার মারা যায়, তাহলে কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যায়। তোমরা কি দেখেছিলে, সোল প্রপার্টিশিপ বিজনেস, এক মালিকানা কারবার, মালিক যদি মারা যায় তাহলে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। পার্টনারশিপ বিজনেসে একজন পার্টনার যদি মারা যেত, ঠিক আছে, তো তাহলে কোম্পানি বন্ধ হয়ে যেত। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না, একজন শেয়ার হোল্ডার যদি মারা যায় তাহলে কোম্পানি কখনো বন্ধ হবে না, সেক্ষেত্রে তার ফ্যামিলির মেম্বারকে দিয়ে দেওয়া হবে। বা কেউ যদি মনে করে যে আমি আমার কোম্পানিতে আমি আর মালিকানা রাখতে চাই না, তাহলে ও কাউকে শেয়ারটা বেঁচে দিতে পারে। কিছুক্ষণ আগে যে কোম্পানির ডেফিনেশনটা বললাম না, সেখানে সেপারেট লিগাল এন্টিটি বলে একটা কথা বললো, সেই সেপারেট লিগাল এন্ট্রি জিনিসটা কি, চলো একবার বুঝে নিই। ধরো এই সেপারেট লিগাল এন্ট্রি বোঝার জন্য আমরা একটা কেস ল দেখে নিই, ঠিক আছে। সেই কেস লটা কি, সলোমন ভার্সেস সলোমন কোম্পানি লিমিটেডের কেস ল। দেখো প্রথমে দেখো 1 নম্বর পয়েন্ট করেছি তোমাদের বোঝার জন্য, অ্যারন সলোমন, ঠিক আছে। অ্যারন সলোমন একজন ব্যক্তি ছিল, তার কিনা একটা লেদার বিজনেস ছিল, ঠিক আছে। লেদার বিজনেসে মেনলি ওর একটা জুতোর বিজনেস ছিল, ঠিক আছে, শুর বিজনেস ছিল। সেই বিজনেসটা কি ফর্মে ছিল, সেই বিজনেসটা ছিল প্রোপ্রাইটারশিপ ফার্ম, ঠিক আছে, ফর্মটা ছিল প্রোপ্রাইটারশিপ ফার্ম। মানে কি বুঝতে পারছি এতক্ষণ ধরে বললাম, এক মালিকানা কারবার, ঠিক আছে। তো বেশ কিছুদিন পরে তার ছেলে তার বাবাকে বললো যে, মানে তার সান অ্যারন সলোমনকে বললো যে আমি এই বিজনেসের পার্টনার হতে চাই। তখন অ্যারন সলোমন কি করলো, অ্যারন সলোমন একটা কোম্পানি ইনকর্পোরেট করে ফেললো। একটা কোম্পানি ইনকর্পোরেট মানে একটা কোম্পানি তৈরি করে ফেললো, ঠিক আছে। এই কোম্পানিটার নাম দিল কি, সলোমন কোম্পানি লিমিটেড। তাহলে কোম্পানির নাম কি হয়ে গেল, সলোমন কোম্পানি লিমিটেড। এই সলোমন কোম্পানি লিমিটেড এই অ্যারন সলোমনের কাছ থেকে লেদার বিজনেসটা কিনে নিল, ঠিক আছে। তো মানে বলতে পারি সলোমন কোম্পানি লিমিটেড অ্যারন সলোমনের কাছ থেকে বিজনেসটা অ্যাকোয়ার করে নিল। তার মানে একটা কোম্পানি যখন কারোর থেকে যদি বিজনেস অ্যাকোয়ার করে, তার কনসিডারেশন তাকে কিছু দিতে হবে, তাকে বলে পারচেস কনসিডারেশন। তার এগেনস্টে কি দিয়েছে, ঠিক আছে, বলছে অ্যাকোয়ার সোল প্রপার্টিশিপ বিজনেস ইন 38,000 পাউন্ডস। কি দিয়েছে, 38,000 পাউন্ড দিয়েছে, ঠিক আছে। তো আবার বলে দিচ্ছি কি দিয়েছে, 38,000 পাউন্ড, ঠিক আছে। এটা যেহেতু একটা বিদেশি কোম্পানি তাই এখানে পাউন্ড এসে অ্যামাউন্টের কথা আসেনি। এই 38,000 পাউন্ডের মধ্যে ক্যাশ দিয়েছিল 8,000 টাকা, ঠিক আছে, ইকুইটি শেয়ার দিয়েছিল 20,000 টাকা, আর 10,000 টাকা দিয়েছিল ডিবেঞ্চার। তো বলে দিলাম তোমাদের যে ব্রেকআপ অ্যামাউন্টের যে ব্রেকআপ সেটা বলে দিলাম। 2 নম্বর কেস কি, সলোমন কোম্পানি লিমিটেড। দেখো 2 নম্বরে কি দেখতে পাচ্ছ, সলোমন কোম্পানি লিমিটেডের যে ব্যাপারটা দেখি, একটা ডায়াগ্রাম দিয়েছি দেখো।
কি বলছে ডিরেক্টর, তোমরা কিছুক্ষণ আগে বললাম কোম্পানি চালাতে কারা, ডিরেক্টর। তো ডিরেক্টর কে ছিল, অ্যারন সলোমন ছিল ডিরেক্টর এবং তার ছেলে, ঠিক আছে। এবার এই কোম্পানি মেম্বারদের কথা যদি দেখি, মেম্বার কারা ছিল, অ্যারন সলোমন। অ্যারন সলোমন মেম্বার ছিল, অ্যারন সলোমনের কাছে 20,000টা ইকুইটি শেয়ার ছিল এবং তার ওয়াইফ ছিল, ওয়াইফকে একটা শেয়ার দেওয়া হয়েছিল, ডটারকে একটা শেয়ার, আর 4টে ছেলে ছিল, ঠিক আছে তো। এবং সবাইকে একটা করে শেয়ার দিয়েছিল, মানে 4টে শেয়ার। আচ্ছা, শুধু এদেরকে দিয়েই কোম্পানি চলছিল না, কোম্পানির আরো টাকার দরকার ছিল, অর্থাৎ সলোমন অ্যান্ড কোম্পানি নেমে আরো টাকার দরকার ছিল। তো সেক্ষেত্রে কি করেছিল, অ্যারন সলোমন কোম্পানিকে 10,000 পাউন্ড দিয়ে দিয়েছিল, ঠিক আছে। 10,000 পাউন্ড দিয়ে কোম্পানির ডিবেঞ্চার নিয়ে নিয়েছিল। ডিবেঞ্চার মানে আমরা জানি ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের, তোমরা শিখবে আস্তে আস্তে ডিবেঞ্চার জিনিসটা কি। ডিবেঞ্চারকে বাংলায় বলে ঋণপত্র, ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের লোন। তার মানে সলোমন কোম্পানি টাকার দরকার ছিল, তখন অ্যারন সলোমন সলোমন কোম্পানিকে 10,000 পাউন্ড দিয়ে দিয়েছিল, তার বদলে কোম্পানির ডিবেঞ্চার গুলো নিয়ে নিয়েছিল। এবং ও তখন এটাও বলেছিল, এই যে ডিবেঞ্চার যে নিয়ে নিচ্ছিল না, ডিবেঞ্চার গুলো, এই ডিবেঞ্চার গুলো কি সিকিউর ডিবেঞ্চার, মানে কোম্পানির অ্যাসেট গুলোকে চার্জ নিয়েছে। মানে আমরা যদি কোথাও থেকে যে লোন নিই তাহলে নিশ্চয়ই কোনো কিছু মর্টগেজ রাখতে হয়। তো তো অ্যারন সলোমন কোম্পানিকে 10,000 পাউন্ড দিয়ে দিয়েছিল, তার বদলে ওই অ্যাসেট গুলোকে চার্জ রেখেছিল, মানে সিকিউর ডিবেঞ্চার। সিকিউর ডিবেঞ্চার কি, যেটা বারবার বলছি, ধরো আজকে ব্যাংকের থেকে কোনো একটা লোন নেবো, তো আমাকে কিছু মর্টগেজ রেখে লোনটা নিতে হবে, ঠিক আছে তো। তার মানে আমার যদি আমার যদি বাড়িঘর যদি অকশন বা বলতে পারো মানে আমি যদি কোনো কারণে যদি ইনসলভেন্ট হয়ে যাই, ঠিক আছে, বা আমি যদি দেউলিয়া হয়ে যাই, সেক্ষেত্রে এই জিনিসটা মর্টগেজ রেখেছিলাম, সেই জিনিসটা ওরা মানে ব্যাংক সেই জিনিসটা আগে নিয়ে যাবে, ঠিক আছে তো। তাই বলছে কোম্পানি যদি কোনো কারণে উঠে যায়, তার মানে এই সিকিউর ডিবেঞ্চারের টাকার, মানে যেই জিনিসটা সিকিউরিটি রেখেছি, ঠিক আছে, যেই জিনিসটা সিকিউর, আমি কি সিকিউরিটি রেখেছি, অ্যাসেট সিকিউর রেখেছি। তো অ্যাসেট সিকিউর রেখে, ঠিক আছে, মানে সলোমন কোম্পানি অ্যাসেটটা সিকিউর রেখে অ্যারন সলোমনের থেকে 10,000 পাউন্ড নিয়েছিল, ঠিক আছে। তার মানে কোম্পানি যদি কোনো কারণে যদি দেউলিয়া বা ইনসলভেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি করবে, কোম্পানির যে অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো বেচে আগে অ্যারন সলোমনের টাকাটা দেবে, তারপর বাকি লোকের টাকা দেবে। আচ্ছা, আদার্স লোকের থেকে কত নিচে নেওয়া হয়েছিল, 6,000 পাউন্ড। এই আদার্স লোক এটাকে বলে আনসিকিউরড ক্রেডিটার্স, মানে এদেরকে সিকিউরিটি রেখে, এদের থেকে যে লোনটা নেওয়া যায় সিকিউরিটি রেখে নেওয়া হয়নি। এইবার দেখো কি হয়েছে, খুব ইন্টারেস্টিং জায়গা, 3 নম্বর পয়েন্ট বলছি। আফটার 1 ইয়ার, 1 বছর পর, 1 বছর পর না কোম্পানির অবস্থা খুবই বাজে হয়ে গেছে, খুব বাজে অবস্থা। তো কোম্পানি লিকুইডেশন প্রসেসে চলে গেছে। কোম্পানি কোন প্রসেসে চলে গেছে, লিকুইডেশন প্রসেস, বা তোমরা এটাকে বলতে পারো উইন্ডিং আপ। মানে উইন্ডিং আপ জিনিসটা কোম্পানি যখন উঠে যায় তখন তাকে বলে উইন্ডিং আপ। আর এই লিকুইডেশন প্রসেস বা উইন্ডিং আপ কখন হয়, যখন কোম্পানির অ্যাসেটের তুলনায় যখন লাইবিলিটি বেশি হয়, তখন কোম্পানি লিকুইডেশন প্রসেসে চলে যায়। মানে লিকুইডেশন মানে বুঝতে পারছো, কোম্পানি খুবই বাজে অবস্থা, মানে কোম্পানি লসে রান করছে, এরকম একটা পজিশনে চলে গেছে। তো দেখা গেছে যে কোম্পানির লাইবিলিটি ছিল সেই সময় 16,000 পাউন্ড, ঠিক আছে। কোম্পানির লাইবিলিটি ছিল 16,000 পাউন্ড, আর অ্যাসেট ছিল, যা অ্যাসেট ছিল সেই অ্যাসেটগুলোকে রিয়ালাইজ করে 6,000 পাউন্ড পাওয়া গেছে। আউট অফ দিস, এই যে লাইবিলিটি ছিল 16,000 পাউন্ড, এই 16,000 পাউন্ডের মধ্যে 10,000 পাউন্ড কে পেত, 10,000 পাউন্ড যে মেন যে মালিক অ্যারন সলোমন পায় হচ্ছে 10,000 পাউন্ড। কেননা ও কোম্পানিকে 10,000 টাকা লোন দিয়েছিল, এবং সেটা কি ধরনের লোন ছিল, সিকিউর ডিবেঞ্চার, ঠিক আছে। আর কিছুক্ষণ আগেই বললাম যে রুলটা কি বলছে, আগে সিকিউর ডিবেঞ্চার টাকা পেমেন্ট করতে হয় তাকে, তারপর বাকি লোকের টাকা পেমেন্ট করতে হয়। আর আনসিকিউর ক্রেডিটার্সে কত পেত, 6,000 পাউন্ড। বেশ কিছুদিন পর, মানে যে রুলটা কি, মানে বারবার বলছি একটাই রুল বলছি যে আগে সিকিউর ডিবেঞ্চারদের পেমেন্ট করবে, তারপর আনসিকিউর ডিবেঞ্চারদের পেমেন্ট করবে, ঠিক আছে তো। তো দেখো অ্যাসেট ছিল 6,000 পাউন্ড, তো মানে কারা আগে পেমেন্ট পাবে, স্যার আগে পেমেন্ট পাবে সিকিউরড ক্রেডিটার্স বা সিকিউর ডিবেঞ্চাররা। তার মানে পুরো 6,000 টাকা আমার কাছে ছিল, মানে 6,000 পাউন্ড ছিল, তার মধ্যে 10,000 পাউন্ড পেত কে, সলোমন। তো সলোমনকেই পুরো টাকা দিতে হবে। তো 6,000-এর মধ্যে পুরো 6,000 যদি সলোমনকে দিয়ে দিই, তাহলে 4,000 টাকা সলোমনকে দিতে পারিনি, তাহলে আনসিকিউরড ক্রেডিটার্স কিছু টাকা পাইনি। এরকম অবস্থায় আনসিকিউরড ক্রেডিটার্স কোর্টে একটা ক্লেম করেছে, ঠিক আছে তো, কোর্টে একটা মামলা করেছে, বলছে সলোমন অ্যান্ড দ্য কোম্পানি আর ওয়ান অ্যান্ড সেম পার্সন, সলোমন কোম্পানি সেম পার্সন। তো ও কেন পুরো টাকাটা পেয়ে যাবে, ও একটা কেস করেছিল। তো দেখো কেস করেছে, কেসে লাস্ট কনক্লুশন কি এসে, কোর্ট কি বলেছে, যে কোর্টটার নাম, যেই কোর্টে এই রায়টা বেরিয়েছে সেই কোর্টটার নাম ছিল হাউস অফ লর্ড, কত সালে, 1897 সালে, ঠিক আছে তো। তো কোর্ট বলেছিল কোম্পানির নিজস্ব কিছু ফিচার্স আছে, ঠিক আছে তো। কি বলছে, বলছে যে সেপারেট লিগাল এন্টিটি। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোম্পানির ল অনুযায়ী, ঠিক আছে, ল অনুযায়ী কোম্পানিটা গঠিত হয়, মানে ল অনুযায়ী কোম্পানিটা তৈরি হয় এবং সেটাকে রেজিস্টার্ড করা হয়, ঠিক আছে। রেজিস্ট্রেশন ছাড়া এই বিজনেস কখনোই স্বীকৃতি পায় না।
তাই তো কোম্পানি রেজিস্ট্রেশন হওয়া ম্যান্ডেটরি। আর রেজিস্ট্রেশনের পর কোম্পানি একটা সেপারেট লিগাল এন্টিটি পেয়ে যায়। আর বলছি কি ডিস্টিং ফ্রম ইটস মেম্বার, এটা মেম্বারদের থেকে আলাদা। যেমন যেমন ধরো আমরা যে মানুষ, আমরা না কৃত্রিম, মানে আমরা বলতে পারো আমরা ন্যাচারাল পার্সন, ঠিক আছে, ঈশ্বর প্রদত্ত, কিন্তু কোম্পানি তো ন্যাচারাল নয়, কোম্পানি যে আর্টিফিশিয়াল, ঠিক আছে, ঈশ্বর প্রদত্ত নয়। আর কি বলছি, দ্য অ্যাসেটস অফ দ্য কোম্পানি মাস্ট ইউটিলাইজ ইন দ্য পেমেন্ট অফ ডিবেঞ্চার ফার্স্ট অ্যান্ড দেন আনসিকিউরড ক্রেডিটার্স, মানে কোম্পানি থেকে পরিষ্কার বলে দিয়েছে আগে সিকিউর ক্রেডিটার্সদের পেমেন্ট করা হবে, তারপর কিছু পিছিয়ে থাকলে আনসিকিউরড ক্রেডিটার্সদের পেমেন্ট করা হবে। তো আশা করি বুঝতে পেরেছি জিনিসটা কি সেপারেট লিগাল এন্টিটি। কিছুক্ষণ আগে আমি তোমাদের সামনে কোম্পানির ডেফিনেশনটা দিলাম, যদিও সেটা একটু ছোট্ট ডেফিনেশন ছিল। এখন সেই ডেফিনেশনটা একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখো কি লেখা আছে, বলছে আ কোম্পানি আর আ জয়েন্ট স্টক কোম্পানি। যে কোম্পানি যাকে বলি সেটাকেই আমরা জয়েন্ট স্টক কোম্পানি বলি, আমরা ক্লাস 11 বিজনেস স্টাডিজে পড়েছিলাম, যেটা কোম্পানি সেটাই জয়েন্ট স্টক কোম্পানি। ইজ অ্যান এন্টিটি, ঠিক আছে, মানে সোল প্রপার্টিটিভ বিজনেস যেমন এন্টিটির একটা পার্ট, পার্টনারশিপও একটা এন্টিটির পার্ট, তেমনি জয়েন্ট স্টক কোম্পানি বা কোম্পানি এন্টিটির একটা পার্ট। বলছে আ কোম্পানি অর আ জয়েন্ট স্টক কোম্পানি ইজ অ্যান এন্টিটি এস্টাবলিশড বাই দ্য প্রসেস অফ ল ফর আন্ডারটেকিং আ বিজনেস। বলছে যে কোম্পানিটা স্টেবল কি করে হয়, কি করে এক্সিস্টেন্সে আসে, কেই বা নিয়ে আসে কোম্পানিকে, ঠিক আছে। এর অ্যান্সারটা হলো কোম্পানিকে কে নিয়ে আসে, কোম্পানিকে নিয়ে আসে প্রসেস অফ ল। এই দেখো লিখেছে কোম্পানিকে কে নিয়ে আসে, প্রসেস অফ ল, অর্থাৎ লই কোম্পানিকে তৈরি করতে পারে, আবার লই কোম্পানিকে বন্ধ করতে পারে। আর একটা কি বললাম কিছুক্ষণ আগে, যে আমরা একটা এক্সাম্পল একটা কেস ল বুঝালাম, সেটা কি সলোমন ভার্সেস সলোমন কোম্পানি লিমিটেড ছিল। তো কি ছিল, অ্যারন সলোমন একটা লেদার শুর বিজনেস খুলেছিল, ঠিক আছে, কিন্তু বেশ কিছু সময় পর ওর মনে হলো যে বিজনেসটা কন্টিনিউ করবে না, ও সেখানে কি করেছিল, কোম্পানি ক্রিয়েট করেছিল। অর্থাৎ যে লেদারের বিজনেসটা ছিল, অ্যারন সলোমনের যে বিজনেসটা ছিল, সেটা কোথায় কনভার্ট হয়ে গেছিল, সেটা কোম্পানিতে কনভার্ট হয়ে গেছে। তাই তো লিখেছে আন্ডারটেকিং আ বিজনেস, মানে কোম্পানিটা কি করে তৈরি হয়, বিজনেসটাকে আন্ডারটেক করে। তো তোমরা ভালো করে মনে করার চেষ্টা করো, যে কিছুক্ষণ আগে বললাম অ্যারন সলোমনের যে বিজনেসটা ছিল, সেটাকে অ্যারন সলোমনের বিজনেসটা আন্ডারটেক কে করেছিল, সলোমন কোম্পানি, ঠিক আছে। সেইভাবে তো কোম্পানি তৈরি হয়েছিল। তাই কোম্পানি তৈরি করতে গেলে কোনো একটা বিজনেসকে আন্ডারটেক করতে হয়, ঠিক আছে। আর কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন, মানে আমরা যেমন নর্মাল পার্সন, ঠিক আছে, বা বলতে পারো আমরা যেমন ন্যাচারাল পার্সন, অর্থাৎ আমরা ঈশ্বর প্রদত্ত, কিন্তু কিন্তু কোম্পানি কিন্তু কখনোই ঈশ্বর প্রদত্ত নয়, কোম্পানি হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন, ঠিক আছে। তো এক্সিস্টিং ইন দ্য আইস অফ ল, ঠিক আছে, আইনের চোখে কোম্পানি হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন অ্যান্ড ডিস্টিং ফ্রম ইটস মেম্বার, এবং মেম্বারদের থেকে সম্পূর্ণ আলাদা, মেম্বারদের থেকে কোম্পানি পুরোপুরি আলাদা। মানে কোম্পানি যদি একবার তৈরি হয়ে যায়, তখন কোম্পানি যে মেম্বার আর কোম্পানি দুজনেই ডিফারেন্ট হয়ে যায়। আর দেখো আর্টিফিশিয়াল পার্সন কেন বলছি, এটা তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আজকে ধরো একটা রুমে, ঠিক আছে, একটা বড় রুমে কোম্পানির ডিরেক্টররা মিলে একটা মিটিং করছে, ঠিক আছে, তো বা কনফারেন্স করছে। তো সেখানে ধরো এরকম সময় একটা ভূমিকম্প হলো, তো সবাই মারা গেল, ঠিক আছে, সবাই মারা গেল, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি বন্ধ হবে না, ঠিক আছে। আইনের চোখে কোম্পানি কখনো বন্ধ হবে না, ঠিক আছে। কোম্পানিকে একমাত্র বন্ধ করতে পারে আইন, ল, লয় বন্ধ করতে পারে, ঠিক আছে। মেম্বাররা যতই মারা যাক, কোম্পানি কখনোই বন্ধ হবে না। কিন্তু এটা যদি পার্টনারশিপ বিজনেস হতো, কি হতো, কোনো পার্টনার যদি মারা যেত কোম্পানিতে, তখনই বিজনেস, এই পার্টনারশিপ বিজনেস তখনই বন্ধ হয়ে যেত। বুঝলি, ইট হ্যাজ আ শেয়ার ক্যাপিটাল ডিভাইডেড ইন্টু শেয়ার, ঠিক আছে। এই যে কোম্পানির যে শেয়ার ক্যাপিটাল, কোম্পানি যে ক্যাপিটালটা থাকবে সেটা শেয়ারে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। দ্য ওনার অফ হুইচ আর নোন অ্যাজ মেম্বার অর শেয়ার হোল্ডার, ঠিক আছে। আর কোম্পানির যে ওনার তাদেরকে কি বলি, মেম্বার বা শেয়ার হোল্ডার বলছি, মানে কোম্পানির মালিককে আমরা কি বলে থাকি, শেয়ার হোল্ডার। Insolvency or death of a member has no effect on the life of company. ইনসলভেন্সি বা ডেথ হলে, মেম্বারের ইনসলভেন্সি বা ডেথ হলে কোম্পানিতে কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে। যেমন আমরা দেখলাম পার্টনারশিপ বিজনেসে কোনো পার্টনার যদি মারা যেত, তাহলে সেই পার্টনারশিপ বিজনেস বন্ধ হয়ে যেত, বা কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যেত, তাহলে সেই বিজনেসটাও বন্ধ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু কোম্পানিতে এরকম কোনো এফেক্ট পড়বে না। এরপরে দেখো একটা নেক্সট একটা কনসেপ্টে আসো। ধরো এটা হচ্ছে একটা পিস অফ ল্যান্ড, ঠিক আছে, আমি ধরো এই পিস অফ ল্যান্ডটা আমি পারচেস করেছি, ঠিক আছে, তো এবং চাইছি এই পিস অফ ল্যান্ডটা আমি ছোট ছোট প্লটে করি, ছোট ছোট প্লট করে, এটা একটা প্লট, এরকম একটা একটা করে অনেকগুলো প্লট করে আমি কাউকে বেচবো, ঠিক আছে। তো তো আমি এই যে পুরো ল্যান্ডটা আমি 10 লাখ টাকায় বেচতে চাই, তার মধ্যে এক একটা এই যে পুরো ল্যান্ডটাকে আমি পার্ট পার্ট করেছি, মানে পার্ট পার্ট মানে একটা প্লট করেছি, সেই এক একটা প্লট বেচতে চাই
100 টাকায় বেচতে চাই, ঠিক আছে, একটা প্লট আমি 100 টাকায় বেচতে চাই। তার মানে আমি যদি পুরো ল্যান্ডটা 10 লাখ টাকায় বেচতে যাই আর একটা প্লট যদি 100 টাকায় বেচতে যাই, তাহলে কতগুলো প্লট বেচতে হবে? দেখো তোমরা নিজেই বুঝতে পারছো, 10 লাখকে যদি 100 দিয়ে ভাগ করো মানে 10,000টা প্লট বেচতে হবে। এই যে এক একটা প্লট, এই এক একটা প্লটকেই বলা হয় শেয়ার, এই এক একটা প্লটকেই বলা হয় শেয়ার, ঠিক আছে তো। তাও যদি বলো শেয়ার জিনিসটা কি, শেয়ার হচ্ছে একটা কাগজ, যেই কাগজে লেখা থাকে যে আমি এই পার্সনকে এতগুলো শেয়ার দিয়েছি, ঠিক আছে তো। এবার প্রশ্ন হলো শেয়ার পারচেস আর শেয়ার সেল কি করে হয়। শেয়ার পারচেস আর শেয়ার সেল কি করে হয়? এবার দু রকমের শেয়ার হতে পারে, একটা এক্সিস্টিং কোম্পানির শেয়ার হতে পারে, একটা নিউ কোম্পানির শেয়ার হতে পারে। ধরো আজকে কোনো একটা কোম্পানি তৈরি হলো, সেই কোম্পানির শেয়ার কিভাবে কেনা বেচা হয় সেটা তো বলছি। আজকে ধরো কোনো একটা কোম্পানি তৈরি হলো, সেই কোম্পানির শেয়ার কি করে কেনা বেচা হয়, সেই কোম্পানি মার্কেটে, সেই কোম্পানি কেউ জানেই না, সেই কোম্পানির অ্যাড দিতে হবে, মার্কেটে অ্যাড দিতে হবে এবং পাশাপাশি প্রসপেক্টাস ছাপাতে হবে, ঠিক আছে, যেটা দেখে কোনো একজন পার্সন শেয়ার কিনতে পারে, ঠিক আছে। তো সেই পার্সন কিভাবে শেয়ার কিনবে, সেই পার্সন একটা অ্যাপ্লিকেশন ফর্মে একটা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে বলবে আমি তোমার কোম্পানি এতগুলো শেয়ার কিনতে চাই, ঠিক আছে, শেয়ার কিনতে চাই। তো এই ফর্মটা তাকে জমা দিয়ে দেবে, সে যদি খুশি হয় তাকে শেয়ার দিতে পারে, ঠিক আছে। তবে যখন ফর্মটা ফিল আপ করে দেবে, ফর্মের সঙ্গে সঙ্গে একটা চেক দিয়ে দেবে, যে সে যদি 10টা শেয়ার কিনতে চায় 10টা শেয়ারের দাম দিয়ে একটা চেক অ্যামাউন্ট বসিয়ে দেবে। আচ্ছা, আর এক্সিস্টিং কোম্পানি শেয়ার কি করে কেনা বেচা যায়? এক্সিস্টিং কোম্পানির শেয়ার কেনা বেচা হয় শেয়ার মার্কেটের মাধ্যমে, শেয়ার মার্কেটের মাধ্যমে। ধরো সাপোজ ধরো টাটা কোম্পানির একজন শেয়ার হোল্ডার ছিল মিস্টার এক্স, ঠিক আছে, মিস্টার এক্স চাইছে না ওই কোম্পানিতে আর থাকতে, তাই ওই কোম্পানির শেয়ার ও বেঁচে দিতে চাইছে। তাহলে মিস্টার এক্স অনলাইনে বসলো, ঠিক আছে, শেয়ার মার্কেটে ঢুকলো। তো এবার ধরো ওই এক্স এর শেয়ারটা ধরো ওয়াই কিনতে চায়, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা বার্গেটিং হবে, ঠিক আছে তো, যেই দামে ওদের মধ্যে ফিক্সড হবে, ঠিক আছে তো, সেই দামেই শেয়ারটা কেনা বেচা হবে। এবার প্রশ্ন হলো কিসের মাধ্যমে পেমেন্টটা হবে? অনলাইন, ব্যাংক ট্রানজাকশন। আচ্ছা, এবার দেখো কি লেখা আছে, ধরো এক্স ওয়াই জেড লিমিটেড একটা কোম্পানি, এই কোম্পানি ধরো টোটাল টাকা দরকার 10 লাখ টাকা, এই কোম্পানি চালাতে টোটাল 10 লাখ টাকা ক্যাপিটাল দরকার, ঠিক আছে, এবং ও ধরে নিয়ে যে এক একটা শেয়ারের দাম 100 টাকা করে, তাহলে কতগুলো শেয়ার ওর দরকার? তো 10 লাখ যদি 100 দিয়ে ভাগ করো, তোমার 10,000টা শেয়ার দরকার, আর কি ফেস ভ্যালু। এবার দেখো ফেস ভ্যালু জিনিসটা কি, যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও বলেছি, তোমরা ধরো কোনো একটা বইয়ের দোকানে বই কিনতে গেছো, ঠিক আছে তো, তো তোমরা গিয়ে জিজ্ঞাসা করো যে কাকু বইটার দাম কত, তো কাকু কি করে বলে সে বইটার দাম, ও বইটা যখন ব্যাক পেজ উল্টায়, ব্যাক পেজ উল্টিয়ে দেখে ওখানে দেখে একটা এমআরপি লেখা আছে, সেই এমআরপি দেখে বলে, ঠিক আছে। তার মানে যে কোনো বইয়ের পেছনে বা যে কোনো জিনিসের মধ্যে তার একটা প্রিন্টেড প্রাইস বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা থাকে, সেটাকেই বলা হয় যে তোমরা বলতে পারো সেটাকেই ফেস ভ্যালু বলা হয়। তেমনি শেয়ারের গায়ে যেই ভ্যালুটা লেখা থাকে সেটাকে বলে ফেস ভ্যালু, ঠিক আছে তো। এবার দেখো কখনো কখনো শেয়ার ইস্যু করা হয় ফেস ভ্যালু হচ্ছে বেশি দামে, কখনো শেয়ার ইস্যু করা হয় ফেস ভ্যালু হচ্ছে কম দামে। তোমরা নিশ্চয়ই দেখে যখন তোমরা পিভিআর টিভিআর সিনেমা দেখতে যাও, তখন দেখবে একটা জলের বোতল বাইরে যেখানে 20 টাকা, সেখানে সেই জল কত টাকা নিচ্ছে? 40 টাকা নিয়ে নিচ্ছে। ধর কোল্ড ড্রিঙ্কসের কথাই যদি বলো, কোনো থামস আপ বা কোক, তোমরা যেটা বাইরে এটা 20 টাকায় পেয়ে যাবে, সেই কোল্ড ড্রিঙ্কস ওরা 50-60 টাকায় নিয়ে নিচ্ছে, তাই তো। কিছু করার নেই, তোমাকে নিতেই হবে, এক্সট্রা টাকা নিয়ে নিচ্ছে, ঠিক আছে তো। এটাই হচ্ছে তোমার বেশি দাম নিচ্ছে, এটাকে বলা হয় প্রিমিয়াম। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার ফেস ভ্যালু কোথায় ইউজ করা হয়? দেখো তোমাদের যদি বলি ফেস ভ্যালু কোথায় ইউজ করা, এটা খুব জরুরি জিনিস, জানাটা খুব জরুরি, যদি পরবর্তী সময় এটা লাগবে। একটা কোম্পানি ঠিক যত টাকা একটা ইয়ারে প্রফিট করে, সেই প্রফিটটা না 3টে ভাগ করে। একটা ভাগ তো গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দেয়, একটা ভাগ প্রফিটের একটা পোর্শন কি করে রিজার্ভের জন্য টাকাটা সরিয়ে, মানে প্রফিটের কিছু পোর্শন টাকা বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে, একটা টাকায় টাকা সরিয়ে রাখে, সেইটাকে বলে রিজার্ভ। আর যে বাকি টাকা থাকে সেটা কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়, কি এই যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এটাকেই বলা হয় ডিভিডেন্ড। আচ্ছা, এবার ধরো তোমরা যদি জানতে চাও মার্কেট প্রাইস জিনিসটা কি বা মার্কেট ভ্যালু, ইট ইজ কারেন্ট প্রাইস অফ শেয়ারস ইন মার্কেট অ্যাট হুইচ শেয়ার অ্যাট পারচেস অর সোল্ড। ধরো আজকে ধরো টাটা কোম্পানি যদি জানতে চাও টাটা কোম্পানির এক একটা শেয়ারের মার্কেট প্রাইস কত, মার্কেট ভ্যালু কত একটা শেয়ারের, ঠিক আছে তো। আজকের দিনে দাঁড়িয়ে এক একটা শেয়ারের মার্কেট ভ্যালু কত, সেটাই হচ্ছে মার্কেট প্রাইস। আমি দুটো উদাহরণ তুলে ধরেছি, একটা এসবিআই কোম্পানি, একটা এমআরএফ কোম্পানি। এসবিআই কোম্পানির একটা শেয়ারের ফেস ভ্যালু 1 টাকা, এমআরএফ কোম্পানির একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা। কিন্তু যারা এসবিআই কোম্পানির শেয়ার 1 টাকা দিয়ে কিনেছিল, সেই সময় যখন কোম্পানি তৈরি হয়েছিল তখন তো তাকে 1 টাকা দিয়ে কিনতে হয়েছিল, কিন্তু সেই শেয়ারের আজকের দিনে দাম হচ্ছে 196 টাকা। আর এমআরএফ কোম্পানির কথা যদি বলি, তো সেই শেয়ার যখন কিনেছিল এমআরএফ কোম্পানির শেয়ার, তারা 10 টাকা দিয়ে কিনেছিল, আজকে সেই শেয়ারগুলো মার্কেটের দাম ধরো
একটা এস্টিমেট করা হয়েছে 67,000, আজকের দিনে এর দাম হচ্ছে 67,000। ঠিক আছে, তাহলে আজকে যদি এই শেয়ারটা, যদি এমআরএফ কোম্পানির শেয়ার যদি আজকে কেউ কিনতে যায়, তাহলে তাকে কিন্তু এই 67,000 টাকা দিয়ে শেয়ারটা কিনতে হবে। এসবিআই কোম্পানির শেয়ার যদি কেউ কিনতে যায়, তাহলে তাকে 196 টাকা দিয়ে কিনতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর এই যে আমি যে ইনফরমেশন গুলো পেলাম, কোন সাইটে তোমরা পাবে? ওয়েবসাইটে চলে যাবে moneycontrol.com, সেখানে এই ইনফরমেশন গুলো তোমরা পেয়ে যাবে। তো কি বললাম, যেটা বলছিলাম এটা বলা বাকি ছিল, ডিভিডেন্ড। ঠিক আছে, তো ডিভিডেন্ড সবসময় ফেস ভ্যালুর উপর চার্জ করা হয়। তো দেখো, এতক্ষণ আমি তোমাদের সামনে মোটামুটি কোম্পানি জিনিসটা কি তার একটা ওভারভিউ দিলাম। আশা করি তোমরা কিছুটা হলেও কোম্পানি বুঝতে পেরেছো। তো ক্লাস 11-এ তোমাদের বিজনেস স্টাডিজ ছিল, সেখানে তোমরা যৌথ মূলধনী কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানি পড়েছিলে। কিছু আশা করি কিছুটা কনসেপ্ট পেয়েছিলে, বাট এতটা যে ডিটেলস যে কোম্পানির কনসেপ্ট, সেই কনসেপ্টটা হয়তো তোমাদের অতটা ভালো করে বোঝোনি। ঠিক আছে, এই ডিটেলস কনসেপ্টটা তোমরা হয়তো অতটা ভালো করে বোঝোনি। তো এখন মোটামুটি বোঝালাম কোম্পানি জিনিসটাকে, তোমরা ভালো করে বুঝতে পারলে কোম্পানি জিনিসটাকে। এরপরে যখন তোমরা ল পড়বে, ঠিক আছে, তোমরা গ্র্যাজুয়েশনে তো ল পড়বে, ল সাবজেক্টে, তখন কোম্পানি সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে। আমি অতটা ডিটেলসে বললাম না, মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এবার কোম্পানি রিলেটেড কয়েকটা কথা তোমাদের লিখিয়ে দিই। লেখো, প্রথম পয়েন্টটা তোমরা কি লিখবে? 1 নম্বর লেখো, কোম্পানি হ্যাজ টু মেনশন টু দ্য গভর্নমেন্ট, কোম্পানি হ্যাজ টু মেনশন টু দ্য গভর্নমেন্ট, ব্র্যাকেটে লেখো, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। কি লিখলে? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আচ্ছা, তারপর লেখো, দ্য অ্যামাউন্ট অফ ম্যাক্সিমাম ক্যাপিটাল, দ্য অ্যামাউন্ট অফ ম্যাক্সিমাম ক্যাপিটাল that can be issued, that can be issued। এর মানে হচ্ছে যে কোনো কোম্পানি, যেই কোম্পানি, ধরো আমি আজকে কোনো কোম্পানি খুলতে চাই, ঠিক আছে, কোম্পানি খুলতে গেলে আমার গভর্নমেন্টের কাছে গিয়ে বলতে হবে আমি ম্যাক্সিমাম কতটা ক্যাপিটাল ইস্যু করতে চাই। গভর্নমেন্টকে গিয়ে বলতে হবে, আমি যদি 1 কোটি টাকা ক্যাপিটাল চাই তাহলে গভর্নমেন্টকে বলতে হবে। আমি যদি 2 কোটি চাই তাহলে গভর্নমেন্টকে বলতে হবে আমার ক্যাপিটাল 2 কোটি চাই। 50 কোটি চাইলে 50 কোটি, 100 কোটি চাইলে 100 কোটি। তো গভর্নমেন্টের কাছে গিয়ে বলতে হবে আমার এত টাকা ক্যাপিটাল চাই। তো কোম্পানি হ্যাজ টু মেনশন টু দ্য গভর্নমেন্ট, এটাকেই বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো তো এরপরে দেখো একটা টপিক লেখাচ্ছি, অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল, তো অথরাইজড ক্যাপিটালটা কি, যেটা বললাম এতক্ষণ, যেটা বলছিলাম, এরপরে কি দেখো একটা কনসেপ্ট লেখাচ্ছি, অথরাইজড ক্যাপিটাল জানা তোমাদের খুবই জরুরি। অথরাইজড ক্যাপিটাল জিনিসটা কি? এই অথরাইজড ক্যাপিটালকে কেউ কেউ বলে নমিনাল ক্যাপিটাল, এর আরেকটা নাম আছে রেজিস্টার্ড ক্যাপিটাল। ঠিক আছে, কি কি বললাম? নমিনাল ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল। দেখো লিখে দিচ্ছি, এর কি কি নাম আছে? নমিনাল ক্যাপিটাল, আর একটা নাম হচ্ছে তোমার রেজিস্টার্ড ক্যাপিটাল। তাহলে এতগুলো নাম আছে। এবার তোমরা বলতে পারো স্যার অথরাইজ ক্যাপিটাল জিনিসটা কি? দেখো, অথরাইজ ক্যাপিটাল কি, আমি ধরো যেই কোম্পানিটা খুলতে যাচ্ছি সেই কোম্পানির ম্যাক্সিমাম কত টাকা ক্যাপিটাল হতে পারে, সেটাই হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। ধরো আমি গভর্নমেন্টের কাছে গিয়ে বললাম, আমি এই কোম্পানিটা খুলতে চাই। তো তখন গভর্নমেন্ট বললো কোম্পানিটার নাম কি, কি কোম্পানি, কিসের, এই কোম্পানিটা কি পাবলিকের জন্য কি ভালো হবে, সমাজের পক্ষে কি ভালো এই জিনিসটা। আমি হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস করতে চাই, অর্থাৎ মানে যে সমস্ত বড় বড় উড়ালপুল হয় সেই বিজনেস করতে চাই। তখন গভর্নমেন্ট বললো বাহ, এটা তো ভালো কাজ। তো গভর্নমেন্ট আমাকে জিজ্ঞাসা করলো তুমি কত টাকার ক্যাপিটাল চাও। তখন আমি বললাম আমার 5,000 কোটি টাকার ক্যাপিটালের পারমিশন চাই। তো ঠিক আছে, গভর্নমেন্ট দেখলো, দেখে চিন্তা ভাবনা করে বললো ঠিক আছে তোমাকে 5,000 কোটি টাকার পারমিশন দেবো। এই যে গভর্নমেন্ট আমাকে ম্যাক্সিমাম যত টাকার পারমিশন দেবে সেটাই হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। তো আশা করি বুঝতে পেরেছো কি বললাম, ম্যাক্সিমাম পারমিশন, ম্যাক্সিমাম পারমিশন। তো গভর্নমেন্ট আমাকে ম্যাক্সিমাম যত টাকার পারমিশন দেবে সেটাই হচ্ছে আমার অথরাইজ ক্যাপিটাল। 2 নম্বর পয়েন্টটা লেখো, আ কোম্পানি ক্যান ইস্যু টু কাইন্ডস অফ শেয়ার, নেমলি, ঠিক আছে, নেমলি
এ দিয়ে লেখো ইকুইটি শেয়ারস, অ্যান্ড বি দিয়ে লেখো প্রেফারেন্স শেয়ারস। তাহলে কি বললাম, আ কোম্পানি ক্যান ইস্যু, মানে ধরো কোনো একটা কোম্পানি দু ধরনের শেয়ার ইস্যু করতে পারে, এক তো ইকুইটি শেয়ার আর একটা প্রেফারেন্স। এখন তোমরা জানতে গেলে স্যার ইকুইটি শেয়ার জিনিসটা কি, প্রেফারেন্স শেয়ার জিনিসটা কি, দেখো এটা বলে দিচ্ছি ইকুইটি শেয়ার জিনিসটা কি, প্রেফারেন্স শেয়ার জিনিসটা কি। লেখো ইকুইটি শেয়ারস, ইকুইটি শেয়ারস are those shares, equity shares are those shares which are not preference share, which are not preference shares। তাহলে ইকুইটি শেয়ার কোনগুলো, ইকুইটি শেয়ার বলতে সেই শেয়ারকে বোঝায় যেইগুলো প্রেফারেন্স শেয়ার নয়, সেইগুলোই ইকুইটি শেয়ার। তাহলে এবার যদি আমি তোমাদের বলে দিই প্রেফারেন্স শেয়ার জিনিসটা কি, তাহলে তো বুঝতে পারবে ইকুইটি শেয়ার কোনগুলো। এরপর লেখো প্রেফারেন্স শেয়ার জিনিসটা কি, লেখো প্রেফারেন্স শেয়ারস are those shares which have two preferential right, which have two preferential right, two preferential right over equity shares, over equity shares। বলছে প্রেফারেন্স শেয়ার বলতে কাদের বোঝায়, প্রেফারেন্স শেয়ার বলতে সেই সমস্ত শেয়ারকে বোঝায় যারা কিনা প্রেফারেন্সিয়াল মানে হচ্ছে এখানে সুবিধা, ঠিক আছে তো, ইকুইটি শেয়ারের তুলনায় এক্সট্রা দুটো সুবিধা পাবে, ঠিক আছে তো। মানে প্রেফারেন্স শেয়ার কাকে বলে, প্রেফারেন্স শেয়ার হচ্ছে সেই সমস্ত শেয়ারকে বোঝায় যারা কিনা ইকুইটি শেয়ারের তুলনায় দুটো অ্যাডভান্টেজ এক্সট্রা পাবে, সেটাই হচ্ছে প্রেফারেন্সিয়াল শেয়ার, সেটাই হচ্ছে প্রেফারেন্স শেয়ার। সেই দুটো সুবিধা কি, নাম্বার ওয়ান, রাইট টু রিসিভ ডিভিডেন্ড, right to receive dividend, right to receive dividend at given rate, at given rate, given এর ব্র্যাকেটে লিখে রাখো ফিক্সড, ঠিক আছে, at given rate before dividend is paid, before dividend is paid of equity shares। তাহলে কি বলেছে, বলছে যে দুটো সুবিধার মধ্যে এক নম্বর সুবিধা কি বলছে, রাইট টু রিসিভ ডিভিডেন্ড, মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা একটা ফিক্সড রেটে ওরা ডিভিডেন্ড পাবেই, ঠিক আছে। ইকুইটি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার আগে এই ডিভিডেন্ডটা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের দিতে হবে, এটা ফিক্সড রেটে দিতে হবে, ঠিক আছে। তোমরা যখন পরবর্তী সময় যখন অঙ্কগুলো করবে বা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল লেখা থাকবে, দেখবে তার আগে একটা পার্সেন্টেজ বসানো থাকে, সেটা হচ্ছে ফিক্সড রেটে এই ডিভিডেন্ডটা দেওয়া হবে। আর নাম্বার টু কি বলছে, রাইট টু রিপেমেন্ট অফ ক্যাপিটাল, right to repayment of capital before capital is returned, before capital is returned to equity shares। এই লাইনটার মানে কি বলেছে, বলতে চাইছে যে এই যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার আছে না, ওদের ক্যাপিটালটা শোধ করে দিতে হবে, ওদের ক্যাপিটালটা শোধ করে দিতে হবে ইকুইটি শেয়ারের ক্যাপিটালটা শোধ করার আগে, ঠিক আছে। আর ইকুইটি শেয়ার ক্যাপিটালটা কখন শোধ করি, যখন কোম্পানি উঠে যায়, যখন কোম্পানি উঠে যায় তখন ইকুইটি শেয়ার হোল্ডার ক্যাপিটালটা, ইকুইটি শেয়ার হোল্ডারদের ক্যাপিটালটা শোধ করা হয়। তো ব্যাকেট লিখে রাখো উইন্ডিং আপ, উইন্ডিং আপ মানে হচ্ছে কোম্পানি যখন উঠে যায়, ঠিক আছে তো। তার মানে কোম্পানি উঠে যাওয়ার আগে, ঠিক আছে, তখন তো ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার ওদের টাকা শোধ করতে হয়,
তো ইকুইটি শেয়ারের টাকা শোধ করার আগে প্রেফারেন্স শেয়ার টাকা শোধ করতে হবে। তো এই একটা বেসিক জিনিস লিখিয়ে দিলাম। মানে যে কোনো কোম্পানি দু ধরনের শেয়ার ইস্যু করতে পারে, একটা হচ্ছে ইকুইটি শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ার জিনিসটা কি? ইকুইটি শেয়ার বলতে সেই সমস্ত শেয়ারকে বোঝায় যেগুলো কিনা প্রেফারেন্স শেয়ার নয়। এবার হচ্ছে প্রেফারেন্স শেয়ার জিনিসটা কি? প্রেফারেন্স শেয়ার হচ্ছে এক্সট্রা দুটো সুবিধা পায় যেটা ইকুইটি শেয়ার হোল্ডাররা পায় না। তাহলে সেই দুটো সুবিধা কি? ইকুইটি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড দিতে হবে। আর একটা কি? কোম্পানি উঠে যাওয়ার আগে, ঠিক আছে, কোম্পানি উঠে যাওয়ার আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারের টাকাটা শোধ করে দিতে হবে ইকুইটি শেয়ার হোল্ডারের টাকা শোধ করার আগে, ঠিক আছে তো? আচ্ছা 3 নম্বর দেখো, অ্যাকচুয়ালি এটা একের পরেই লেখানো উচিত ছিল, জাস্ট মিস করে গেছি। তো লেখো, কোম্পানি ক্যান ইস্যু এনি অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, কোম্পানি ক্যান ইস্যু এনি অ্যামাউন্ট অফ ক্যাপিটাল company can issue any amount of capital up to authorized capital, up to authorized capital, up to authorized capital। দেখো জিনিসটা লাইটার মানে বুঝে নাও। কোনো কোম্পানি, ধরো আমি কি বলেছিলাম, ধরো কোম্পানির কাছ আমি ধরো গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়েছি আমার 20,000 কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল লাগবে, আমি পারমিশন নিয়েছি, এটাই তো আমার অথরাইজ ক্যাপিটাল। কোম্পানি থেকে যত টাকার, গভর্নমেন্টের কাছ থেকে আমি যত টাকার পারমিশন নেব, গভর্নমেন্টের কাছ থেকে আমি যত টাকার ক্যাপিটাল পারমিশন নেব সেটাই তো অথরাইজ ক্যাপিটাল। ধরো আমি 20,000 কোটি টাকার পারমিশন নিয়েছি, তার মধ্যে ধরো আমি ওই 20,000 কোটি টাকা অবধি ম্যাক্সিমাম ইস্যু করতে পারি, ঠিক আছে তো? তা 20,000-এর মধ্যে আমি প্রথমে 12,000ও ইস্যু করতে পারি, প্রথমে 12,000 ইস্যু করলাম, পরে আবার পরবর্তী সময় যদি দরকার আমি আরো 8,000 কোটি টাকা ইস্যু করলাম। এটাই হচ্ছে ইস্যুড ক্যাপিটাল। তাই বলছে কি, কোম্পানি ক্যান ইস্যু এনি অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আপ টু অথরাইজ ক্যাপিটাল। ধরো আমি পারমিশন নিয়েছি 20,000 কোটি টাকা, 20,000-এর বেশি কিন্তু আমি ইস্যু করতে পারবো না। তাহলে ইস্যু করতে পারবো কত? ম্যাক্সিমাম 20,000 অব্দি। এটাই হচ্ছে তোমার ইস্যুড ক্যাপিটাল। তো এটাকে কি বলে? ইস্যুড ক্যাপিটাল। তাহলে কি বুঝতে পারলে? আমি গভর্নমেন্টের কাছ থেকে ম্যাক্সিমাম যত টাকার পারমিশন নিয়েছি ঠিক তত টাকা অবধি আমি ইস্যু করতে পারবো, এটাকে বলে ইস্যুড ক্যাপিটাল। আচ্ছা 4 নম্বর লেখো। এবার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তো এই চ্যাপ্টার শিখতে হবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। তো দেখো কি লিখছি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর দ্য ইস্যু অফ, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট for the issue of both kind of shares is same, both kind of shares is same। মানে যদি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের কথা বলে, যদি আমাকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের কথা বলে তাহলে কি বলবো? ইকুইটি শেয়ারের যা ট্রিটমেন্ট হবে প্রেফারেন্স শেয়ার ট্রিটমেন্ট সেম হবে, ট্রিটমেন্টে কখনো চেঞ্জ হবে না। আচ্ছা এবার ধরো তোমরা জিজ্ঞাসা করলে যে স্যার কোম্পানির শেয়ারগুলো আমরা কোথা থেকে কিনতে পারবো? আমরা কি কোনো ডিপার্টমেন্টাল স্টোরসে গেলে কি কোম্পানির শেয়ার পেয়ে যাবো? আচ্ছা আমি বললাম না। আচ্ছা আমরা যদি লোকাল কোনো দোকানে যাই সেই দোকানে গেলে কি কোম্পানির শেয়ার পেয়ে যাবো? কোম্পানি মানে যে কোনো কোম্পানি, ধরো তুমি সাপোজ ধরো টাটা কোম্পানির শেয়ার কিনতে চাও, আচ্ছা তোমরা বলে স্যার ব্যাংকে গেলে কি টাটা কোম্পানির শেয়ার পেয়ে যাবো? না, এরকম কোথাও কোম্পানির শেয়ার পাওয়া যায় না। তো কোম্পানির শেয়ারগুলো কিনতে গেলে কি করতে হয়? দেখো আজকে ধরো কোনো একটা কোম্পানি তৈরি হলো, ঠিক আছে, তো কোম্পানি শেয়ারগুলো তো মার্কেটে ছাড়বে, ছাড়ার জন্য কি করতে হবে? ওকে মার্কেটে একটা অ্যাড দিতে হবে। কি দিতে হবে? মার্কেটে অ্যাড, মানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। তো এই কোম্পানি সম্পর্কে ডিটেলস তো লোককে জানাতে হবে যে আজকে ধরো কোনো একটা কোম্পানি ওপেন হলো বা কোম্পানি ধরো তৈরি হলো, তো লোক যদি না জানে কোম্পানি কি করে, মানে কোনো পার্সন কি করে সেই কোম্পানি শেয়ার কিনবে, ঠিক আছে? তার জন্য কোম্পানিকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। সেই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ওয়েগুলো কি? টিভিতে অ্যাড দিতে পারে, রেডিও স্টেশনে অ্যাড দিতে পারে, নিউজে অ্যাড দিতে পারে, আর নিউজ পেপারে অ্যাড দিতে পারে, ঠিক আছে? এইসবের মাধ্যমে অ্যাড দিতে হবে। এখন তো আরো বেরিয়েছে, আরো বিভিন্ন মিডিয়া বেরিয়েছে, ঠিক আছে তো? সেই সমস্ত বা সোশ্যাল সাইট আছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, সেই সব সাইটে অ্যাড দিতে পারে। তো এতগুলোর মাধ্যমে অ্যাড দিতে হবে। আচ্ছা অ্যাড দিলে কি মনে হয়, আজকে ধরো কোনো কোম্পানি খুলবে, সেই কোম্পানি অ্যাড দিয়ে, তাহলে কি তুমি শেয়ার কিনতে চলে যাবে? তাহলে তুমি প্রথমে কি করবে? সেই কোম্পানির ডিটেলস যদি না জানো তাহলে তুমি সেই কোম্পানির শেয়ার কিনবে? তোমরা যখন কখনো কোনো স্কুলে ভর্তি হও বা কলেজে যখন ভর্তি হও, ঠিক আছে, তাহলে সেই কোম্পানির ডিটেলস তোমরা কি চাও না? কলেজের একটা প্রসপেক্টাস, ঠিক আছে, সেই কলেজের
কি র্যাঙ্কিং কলেজের, কলেজের এডুকেশন সিস্টেম কেমন, ঠিক আছে তো, কলেজ কিরকম রেজাল্ট করে, পারফরমেন্স কি, সোশ্যাল প্রোগ্রামগুলো কেমন হয়, সমস্ত ডিটেলস জানতে চাও, তারপর তো সেই কলেজে ভর্তি চাও, ঠিক আছে তো। তো ঠিক তেমনি কোনো কোম্পানি যখন ওপেন হবে তার একটা প্রসপেক্টাস ছাপাতে হবে, ঠিক আছে, যে এই কোম্পানি অ্যানুয়াল টার্নওভার কত হবে, কি প্রোডাক্টের সঙ্গে ডিল করবে, তারপর কোম্পানিতে যারা ইনভেস্ট করবে তারা কি রিটার্ন পাবে, কোম্পানির ক্যাপিটাল কি, সমস্ত ডিটেলস জানাতে হবে। এটা কিসের মাধ্যমে জানানো থাকবে? প্রসপেক্টাস। কিসের মাধ্যমে? প্রসপেক্টাস, ঠিক আছে। তার মানে কি হলো, তুমি ধরো অ্যাড পেয়ে গেলে, ঠিক আছে, এইসবের মাধ্যমে মানে তুমি জেনে গেলে এই কোম্পানি খুলেছে, তারপর তুমি এর প্রসপেক্টাস দেখে এলে, তারপর যদি তোমার ভালো লাগে, এটা ধরো, এখানে ধরো এটা কোম্পানি, ঠিক আছে, এটা একটা কোম্পানি, আর এটা ধরো পার্সন। তোমার যদি ভালো লাগে তখন তুমি এই কোম্পানিতে তুমি লেটার লিখবে, বলবে যে আমি, মানে তোমার কোম্পানিতে আমি শেয়ার কিনতে চাই, মানে তোমার কোম্পানি শেয়ার আমি কিনতে চাই, তুমি লেটার লিখবে, ঠিক আছে তো, লেটার লিখবে। এই লেটারটাকে কেউ কেউ বলে অ্যাপ্লিকেশন। তোমরা মনে করার চেষ্টা করো, তোমরা যখন স্কুল বা কলেজে ভর্তি হয়েছিলে তখন কি করতে? ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে তো। ফর্ম ফিল আপ করতে মানে কি? অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে না? তাই হচ্ছে এই পার্সন গুলো যে এই কোম্পানির শেয়ার কিনতে যায় তখন অ্যাপ্লিকেশন লিখে পাঠাবে যে আমার, তোমার কোম্পানি এতগুলো শেয়ার কিনতে ইচ্ছুক, এতগুলো শেয়ার কিনতে চাই, ঠিক আছে, তুমি একটা লেটার বা একটা অ্যাপ্লিকেশন লিখে পাঠাবে। তাহলে একটা সময় পর এই কোম্পানিতে শুধু নিশ্চয়ই এই একজন দুজন তিনজন যাবে না, এরকম লাখ লাখ লোক এই কোম্পানিতে চিঠি লিখে পাঠাবে, ঠিক আছে। তাহলে একটা সময় পর কি হবে, কোম্পানির কাছে ধরো এখানে ভর্তি 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 অ্যাপ্লিকেশন জমা পড়বে, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশন জমা পড়বে এইগুলোকে কি বলে? সাবস্ক্রিপশন। এটাকে বলে সাবস্ক্রিপশন, ঠিক আছে তো। সাপোজ ধরো, ধরো এই কোম্পানির কি আছে, এই কোম্পানি চায় মার্কেটে 1,00,000টা, শেয়ার ছাড়তে, মার্কেটে কতগুলো শেয়ার ছাড়তে? 1,00,000টা শেয়ার ছাড়তে চাই কোম্পানি, ধরো মার্কেটে 1,00,000টা শেয়ার ছাড়তে চায়, ঠিক আছে তো। কিন্তু কিন্তু ধরো ওর কাছে ধরো অ্যাপ্লিকেশন জমা পড়েছে 1,50,000, কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে? 1,50,000, 1,50,000 জমা পড়তে পারে। ওর কাছে অ্যাপ্লিকেশন 70,000 জমা পড়তে পারে, ওর কাছে অ্যাপ্লিকেশন 1,00,000ই জমা পড়তে পারে। তার মানে কি, এই কোম্পানিটা মার্কেটে 1,00,000টা শেয়ার ছাড়তে চায়, ওর কাছে যদি 1,00,000টা শেয়ারই যদি জমা পড়ে, মানে 1,00,000টা অ্যাপ্লিকেশন ফর্মে যদি জমা পড়ে, তখন তাকে বলে ফুল, মানে ও যা চেয়েছে তাই জমা পড়েছে। আচ্ছা, ও ধরো মার্কেটে 1,00,000টা শেয়ার ছাড়তে চায় কিন্তু ওর কাছে ধরো অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ে 1,50,000, তার মানে বেশি জমা পড়েছে, এটাকে বলে ওভার, ঠিক আছে। আর যদি কম জমা পড়ে তাকে বলে আন্ডার। তো তোমরা বলতেই পারো স্যার এই যে আন্ডার, ওভার, ফুল এটা একটু লিখে দিচ্ছি, কিন্তু তার আগে বলে দিই, তোমাদের এক্সামে যে অঙ্কটা আসে না, ওভারের অঙ্ক আসে, ঠিক আছে, ওভার অ্যাপ্লিকেশন, বা বলতে পারো ওভার সাবস্ক্রিপশন। তোমাদের লেখা থাকবে ওভার সাবস্ক্রিপশন, তোমাদের কখনো শর্ট কোশ্চেন আসে আন্ডার সাবস্ক্রিপশন কি, ওভার সাবস্ক্রিপশন কি, ফুল সাবস্ক্রিপশন কি, তোমাদের এক্সামে ওভার সাবস্ক্রিপশনের উপরই অঙ্ক আসে বা এর উপর একটা শর্ট কোশ্চেন আসে। তো তোমরা জানতে চাইলে আন্ডার সাবস্ক্রিপশন কি, ওভার সাবস্ক্রিপশন কি, ফুল সাবস্ক্রিপশন কি, এটা একটু লিখিয়ে দিচ্ছি। লেখো, হোয়েন এভার শেয়ার্স আর অফার্ড, লেখো হোয়েন এভার শেয়ার্স আর অফার্ড to the public, to the public, to the public, there can be three situations, there can be three situations। তাহলে কি বললাম? whenever shares are offered to the public there are can be three situations। তার মানে কোনো কোম্পানি যখন শেয়ার অফার করবে পাবলিকের জন্য তখন তিনটে সিচুয়েশন হতে পারে। কি বললাম? ফুল সাবস্ক্রিপশন হতে পারে, আন্ডার সাবস্ক্রিপশন হতে পারে, আর হচ্ছে তোমার ওভার সাবস্ক্রিপশন হতে পারে। তো 1 নম্বর লিখি আন্ডার সাবস্ক্রিপশন, লিখি আন্ডার সাবস্ক্রিপশন। লেখো হোয়েন নাম্বার অফ অ্যাপ্লিকেশন, হোয়েন নাম্বার অফ অ্যাপ্লিকেশন received are less than, received are less than, received are
লেস দেন নাম্বার অফ শেয়ার্স অফার্ড, লেস দেন নাম্বার অফ শেয়ার্স অফার্ড বাই দ্য কোম্পানি। মানে কি বলেছে, কোনো কোম্পানি, ঠিক আছে, কোনো কোম্পানি যতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছে, ঠিক আছে, তো যতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছে তার চেয়ে যদি বেশি অফার করে, তার চেয়ে যদি বেশি অফার করে, ঠিক আছে, সেটাই হচ্ছে আন্ডার সাবস্ক্রিপশন, সেটাই হচ্ছে আন্ডার সাবস্ক্রিপশন। তো দেখো এক্সাম্পলটা লিখিয়ে দিই, এর একটা এক্সাম্পল লিখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। লেখো কোম্পানি অফার্ড, কোম্পানি অফার্ড 50 lakh shares, 50 lakh shares, but application are received, but application are received, but application are received 40 lakh shares। তাহলে বুঝতে পারলে, কোম্পানি অফার করেছিল 50 লাখটা শেয়ার, কিন্তু পাবলিক, কোম্পানি অফার করেছিল 50 লাখটা শেয়ার পাবলিকের জন্য, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে তোমার 40 লাখটা শেয়ার, মানে কম জমা পড়লো, ঠিক আছে, তো সেটাই হচ্ছে তোমার আন্ডার সাবস্ক্রিপশন। এইবার লেখো 2 নম্বর দিয়ে লেখো ফুল সাবস্ক্রিপশন। when number of application, when number of application received are equal to, received are equal to number of shares offered by the company, number of shares offered by the company। বলছে when number of application received are equal to number of shares offered by the company, মানে কোনো কোম্পানি যতগুলো শেয়ার অফার করেছিল পাবলিকের জন্য ঠিক ততগুলোই যদি শেয়ার, বা বলতে পারো ততগুলোই যদি অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ে, তাকে বলে ফুল সাবস্ক্রিপশন। এর একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল আমরা কি দিতে পারি, দেখো কোম্পানি অফার করেছিল 50 লাখ শেয়ার্স, কোম্পানি অফার করেছিল 50 লাখ শেয়ার্স, ঠিক আছে, তো আর ধরো অ্যাপ্লিকেশন রিসিভড হয়েছে 50 লাখ শেয়ার্স, অ্যাপ্লিকেশন ধরো রিসিভড হয়েছে 50 লাখ শেয়ার্স, এটা হচ্ছে তোমার ফুল সাবস্ক্রিপশন। 3 নম্বর মানে লাস্ট বলতে পারো এটা, এটা হচ্ছে ধরো তোমার ওভার সাবস্ক্রিপশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই তোমাদের এক্সামে আসে। তাহলে কি লিখতে পারো এটা, তোমরা নিজেরাই লিখতে পারবে। লেখো হোয়েন নাম্বার অফ অ্যাপ্লিকেশন, হোয়েন নাম্বার, when number of application received are more than, received are more than, are more than, received are more than number of shares offered, number of shares offered। বলছে যখন কোনো কোম্পানি নাম্বার অফ অ্যাপ্লিকেশন, বা বলতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম যতগুলো রিসিভ করেছে, ঠিক আছে, তো যতগুলো রিসিভ করেছে মানে ও যতগুলো অফার করেছিল তার চেয়ে যদি বেশি রিসিভ করে, একটা কোম্পানি যতগুলো শেয়ার অফার করেছিল তার তুলনায় যদি বেশি শেয়ার রিসিভ করে, সেটাকে বলে ওভার সাবস্ক্রিপশন, ঠিক আছে, তো ধরো আমি যদি একটা এক্সাম্পলে আসি, ধরো অ্যাপ্লিকেশন রিসিভড হয়েছে 70 লাখটা শেয়ার, ঠিক আছে, তো আর ধরো অফার করেছিল কত, 50 লাখ, 50 লাখ অফার করেছে কিন্তু রিসিভে 70 লাখ, এটাকে বলে ওভার সাবস্ক্রিপশন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ধরো যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ঠিক আছে, তো এই কোম্পানির
ঠিক আছে, এই কোম্পানি চায় মার্কেটে 1,00,000টা শেয়ার ছাড়তে, ঠিক আছে, বা বলতে পারো 1,00,000টা শেয়ার ইস্যু করতে পাবলিকের জন্য। এটাকে বলে হচ্ছে সাপ্লাই। মানে কোম্পানির কাছে আছে হচ্ছে 1,00,000টা শেয়ার, কিন্তু এইগুলো ডিমান্ড, এইগুলো হচ্ছে ডিমান্ড। কেন ডিমান্ড? পাবলিকের, ধরো পাবলিকের কখনো কখনো 1,00,000টা শেয়ার চাই, ঠিক আছে, কখনো কখনো পাবলিকের 1,50,000 শেয়ার চাই, কখনো কখনো পাবলিকের 70,000 শেয়ার চাই, ঠিক আছে। তো কোম্পানির কাছে 1,00,000টা শেয়ার আছে, ঠিক আছে, কোম্পানির কাছে 1,00,000টা শেয়ার আছে, কিন্তু পাবলিক ডিমান্ড করে 1,50,000টা শেয়ার। তাহলে এই কোম্পানিকে যা শেয়ার আছে পাবলিক তার চেয়ে বেশি ডিমান্ড করেছে, সেক্ষেত্রে কোম্পানির এক একটা শেয়ারের যা দাম, কোম্পানি তার চেয়ে বেশি দামে শেয়ার বেচবে, ঠিক আছে, তার চেয়ে বেশি দামে শেয়ার বেচবে। আমি মনে করি কোম্পানির একটা শেয়ারের দাম 10 টাকা, ঠিক আছে, তো তো কোম্পানি সেই শেয়ারগুলো কি করবে, একটু বেশি দামে, 10 টাকার চেয়ে একটু বেশি দামে বেচার চেষ্টা করবে, অর্থাৎ বেশি দামে বেচবে, মানে এটাকে বলে প্রিমিয়াম, প্রিমিয়ামে বেচবে। আচ্ছা, কোম্পানির কাছে, কোম্পানি চায় মার্কেটে 1,00,000টা শেয়ার ছাড়তে, কিন্তু পাবলিক ডিমান্ড করেছে 70,000টা শেয়ার। মানে কোম্পানি চায়, মানে পাবলিক চায় না এই কোম্পানির শেয়ার কিনতে, তাহলে তখন কোম্পানি কিসে ছাড়বে? কোম্পানি তখন ডিসকাউন্টে ছেড়ে দেবে শেয়ার, ঠিক আছে। আর কোম্পানি চায় মার্কেটে 1,00,000টা শেয়ার ছাড়তে, পাবলিক 1,00,000টা শেয়ারই কিনতে চায়, তখন সেটা 10 টাকাতেই ছাড়বে। তো দেখো, যেটা বলছিলাম সেই উদাহরণটাই আসি, সেটাই আসি। এক একটা শেয়ার, ঠিক আছে, এক একটা শেয়ারের অরিজিনাল প্রাইস, ঠিক আছে, এক একটা শেয়ারের অরিজিনাল প্রাইস, ঠিক আছে, একটা শেয়ারের অরিজিনাল প্রাইস ধরো আমি ধরলাম 10 টাকা, কি ধরলাম, একটা শেয়ারের অরিজিনাল প্রাইস 10 টাকা, সাপোজ ধরলাম 10 টাকা। এই যে 10 টাকা, এই 10 টাকাকে আমরা কি বলি? ফেস ভ্যালু। তোমরা যখন অঙ্ক করবে দেখো এই টার্মগুলো সম্পর্কে তুমি জানতে পারবে, ফেস ভ্যালু, বা ফেস ভ্যালুর আর একটা নাম নমিনাল ভ্যালু, ফেস ভ্যালুর আর একটা নাম নমিনাল ভ্যালু, ঠিক আছে। তাহলে কি বলে, একটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা করে। কোম্পানি 10 টাকার শেয়ারটা কখনো 10 টাকাতেও বেচতে পারে, 10 টাকার শেয়ার 9 টাকাতেও বেচতে পারে, 10 টাকার শেয়ার কখনো কখনো 11 টাকাতেও বেচতে পারে। কখন 11 টাকায় বেচবে? ঠিক আছে, যদি কোনো কোম্পানির শেয়ারের খুব ডিমান্ড থাকে, কোনো কোম্পানির শেয়ারের খুব ডিমান্ড থাকে, সেই কোম্পানি সেইগুলো তখন 11 টাকায় বেচবে। যেমন আমি ধরি টাটা কোম্পানি, টাটা, সবাই চাই টাটা কোম্পানির শেয়ার কিনতে, টাটা কোম্পানির শেয়ারের মার্কেটে খুব ডিমান্ড, ঠিক আছে, তো তখন টাটা কোম্পানি শেয়ারগুলো প্রিমিয়ামে বেচবে। প্রিমিয়াম কেন বললাম? বেশি দামে বেচলে তখন তাকে বলে প্রিমিয়াম, মানে 10 টাকার শেয়ার 11 টাকায় বেচছে, মানে 1 টাকা বেশি দামে বেচছে, এটাকে বলে প্রিমিয়ামে বেচা, শেয়ারগুলোকে বলে প্রিমিয়ামে বেচা। 10 টাকার শেয়ার 9 টাকা, ধরো কোনো একটা মানে সেই কোম্পানির নাম কেউ জানেই না, অতটা ভালো কোম্পানি নয়, ঠিক আছে, তো ব্যাড রেটেড কোম্পানি, এরকম কোম্পানির শেয়ার কম দামে বেচবে মার্কেটে। 10 টাকার শেয়ার তখন 10 টাকায় কেউ কিনতে চাইছে না, তখন কোম্পানি শেয়ারের দাম কমই দেবে, অর্থাৎ কোম্পানি সেই শেয়ারগুলোকে ডিসকাউন্টে বেচবে, ঠিক আছে। তো যদিও নতুন কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী কোম্পানি আর ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, তাই এটা ক্রস দিয়ে দিলাম। আর 10 টাকার শেয়ার যদি কোম্পানি 10 টাকাতেই বেচে, তখন তাকে বলে পার, PAR, PAR, এটা মাথায় রাখবে। তো দেখো এখানে একটা কথা লিখেইছি, লেখো অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, লেখো অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, a company can issue, a company can issue, ঠিক আছে, a company can issue of shares either at par or at premium। তাহলে যে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট বেরিয়েছে 2013, সেই কোম্পানি অ্যাক্টে কি বলেছে? কোম্পানি হয় শেয়ার ইস্যু করবে পারে অথবা প্রিমিয়ামে, এছাড়া কোম্পানি কখনো ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না। আচ্ছা, এখানে লিখে দিই পার মিনস কি বোঝাচ্ছে, পার মানে কি বোঝাচ্ছে? পার মানে লেখো শেয়ার আর ইস্যুড অ্যাট ইটস নমিনাল ভ্যালু, শেয়ার আর ইস্যুড at its nominal value, at its nominal value, ঠিক আছে, বা ফেস ভ্যালু। শেয়ারগুলো যখন নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালুতে ইস্যু করা হয় তখন তাকে বলে পার। আর প্রিমিয়াম কি? প্রিমিয়াম জিনিসটা কি?
দেখো শেয়ার আর ইস্যুড এট আ প্রাইস, শেয়ার আর ইস্যুড at a price, share are issued at a price more than its face value, more than its face value। ঠিক আছে, শেয়ারগুলো যখন ইস্যু করা হবে ফেস ভ্যালুর চেয়ে বেশি দামে ইস্যু করা হয় তখন তাকে বলে প্রিমিয়াম। আচ্ছা, আর একটা স্পেশাল নোট তোমরা লিখতেই পারো, লেখো অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, company are not allowed, company are not allowed to issue, company are not allowed to issue shares at discount, shares at discount। যেটা আগেও বললাম সেটাই লিখলাম, কোম্পানি অ্যাক্ট 2013 কি বলছে, কোম্পানি কখনো ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারবে না।